মরণ বান ব্যাপারে জানো? একা চুপচাপ ওখানে দাঁড়িয়ে, বৃষ্টি পড়ছে ঝমঝমিয়ে, আর চারিদিকে কবর আর কবর। কেউ আমার পাটা, মানে যে অ্যাঙ্কেলটা হয় ওটা চেপে ধরলো। যেই পীর বাবাটা আমাদেরকে বলেছিলেন আসতে, সে চোয়াল ভেঙে রক্তারক্তি অবস্থায় পড়ে আছে। আমি হাতটা ওর দিকে বাড়িয়ে দিলাম। এইটা ছিল আমার সব থেকে বড় ভুল। নারী মূর্তি দাঁড়িয়ে আছে। ওই দেখো, ওই দেখো, ওটা কি? বাবা বলছে কোথায় কি? আমার দিকে একদম স্ট্রেট তাকিয়ে আছে। তারপরে আমার সাথে মানে শারীরিক সম্বন্ধ তৈরি করছে। আর ও যেখানে যেখানে দাদা টাচ করছে না, পুরো মনে হচ্ছে আমার জ্বলে যাবে। ওই জায়গাটা কেটে বাদ দিয়ে দিলাম, তার থেকে আমি খুশি হব। লিটারালি আমাকে ভোগ করা হচ্ছে, মানে প্রাইভেট পার্টস জ্বালা করতো। যাবো না, যাবো না, আমি যাবো না, এরকম ভাবে বলছে। হ্যাঁ, আমার খাইয়ে কামড়াচ্ছে, আমার পেটে এরকম ভাবে ছিঁড়ে দিচ্ছে। একটা বাচ্চা মেয়ে যার একটা মুখের সাইডই নেই, পুরোটা একটা কঙ্কাল আর একটুখানি আছে। ভাবছে যে গলায় দড়ি দেবো, কখনো ভাবছে হাতের শিরা কেটে দেবো। এবার আস্তে আস্তে না, ও চারিদিকে দাঁত বসিয়ে মাংস তুলতে স্টার্ট করে দিয়েছিল। এরকম, হ্যাঁ, এরকম এরকম অবস্থা হয়ে গেছিল। মানে আমি পুরো একদম চার পেয়েও একটা জন্তুর মতো বিহেভ করছিলাম। তিনি নিজেই চমকে গেছেন, তিনি যা দেখেছেন। তিনি বলছেন যে এদের তিনজনকে ইমিডিয়েটলি আমাকে কিছু একটা করতে হবে, না হলে এরা তিনজনে একসাথেই চলে যাবে। Curiophyte presents Ghostly Call Recording, a horror audio documentary by Kaustav Kumar. এবার ভয় পাবে তুমিও। কিউরিওফাইটের ঘোস্টলি কল রেকর্ডিং সিরিজের মারাত্মক একটি হরর পডকাস্টে আপনাদের সকলকে স্বাগতম জানাই। আমি কৌস্তভ। আজকের এই কল রেকর্ডিংয়ে আমাদের সাথে আছে অয়ন, যে উল্টোডাঙার কবরস্থান থেকে ফিরে আসার পর এমন এমন জিনিসের মধ্যে দিয়ে যায় যেগুলো খুবই সাংঘাতিক, শুনতে ভীষণই ক্রিপি লাগে। কি হয়েছিল না হয়েছিল এই ঘটনাটি শেষ অবধি শুনলে আপনারা সকলেই বুঝতে পারবেন। আর হ্যাঁ, আপনারাও যদি আপনাদের জীবনে ঘটে যাওয়া এরকম প্যারানর্মাল অ্যাক্টিভিটি, সত্যি ভৌতিক ঘটনা বা কোনো ব্ল্যাক ম্যাজিকের ঘটনা আমার সাথে শেয়ার করতে চান, বা আমার থেকে কোনো স্পিরিচুয়াল হেল্প, তন্ত্রের কারণে বা অ্যাস্ট্রোলজিক্যাল প্রেডিকশন চান, তাহলে আমাকে যোগাযোগ করুন আমাদের অফিসিয়াল হোয়াটসঅ্যাপ নম্বরে। আমাদের অফিসিয়াল হোয়াটসঅ্যাপ নম্বরটি হচ্ছে 6290675195। তাহলে চলুন, আর কথা বাড়াচ্ছি না, সরাসরি চলে যাচ্ছি কিউরিওফাইটের ঘোস্টলি কল রেকর্ডিং সিরিজের মারাত্মক একটি সানডে স্পেশাল হরর পডকাস্টে। আর আজকের এই এপিসোড আপনারা কোথা থেকে শুনছেন সেটা কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে শেয়ার করে দেবেন, অ্যান্ড কিউরিওফাইটকে সাবস্ক্রাইব করবেন। ঘড়িতে বেলা 3টে। আপনারা শুনছেন কিউরিওফাইটের ঘোস্টলি কল রেকর্ডিং। আপনাদের আজকের হরর ডোজ। হ্যালো অয়ন, কেমন আছো? হ্যাঁ দাদা, ভালো আছি। তুমি কেমন আছো? আমিও ভালো আছি গো। বিষয়টা হচ্ছে, তোমার উল্টোডাঙার যে কবরস্থান রয়েছে সেই কবরস্থানে তুমি গেছিলে, এবং সেখানে যাওয়ার পর এমন কিছু কিছু ঘটনার সম্মুখীন হও যেগুলো আমি এখন এখানে অ্যাকচুয়ালি বলতেও মানে উইয়ার্ড বোধ করছি। হ্যাঁ, লাস্টবার তুমি যখন গেছিলে 2016 বা 17 হবে, সেখানে কবরস্থানে ঢোকার পর তুমি দেখেছিলে যে একটা সবুজ তাঁবুর মধ্যে চোয়াল ভাঙা একটা মানুষের লাশ পড়ে রয়েছে। হুম হুম। কি ঘটেছিল না ঘটেছিল প্রত্যেকটা ঘটনা একদম শুরু থেকে আমি জানতে চাই। কি হয়েছিল অয়ন তোমাদের সাথে? দাদা, আমি ঘটনাটা শুরু করার আগে তোমাকে একটা কোয়েশ্চেন করতে চাই। সেটা হচ্ছে যে তুমি মরণ বান ব্যাপারে জানো? কেন জানবো না? কত মানুষ আসে আমার কাছে এই বিষয় নিয়ে যে দাদা মারণ বান মেরেছে, ঠিক আছে ঠিক করে দাও। এই বান মারার যে ব্যাপারটা মানে বিভিন্ন ভাবে তো হয়, ঠিক আছে, হুম হুম। মারণ বান কিন্তু খুব সাংঘাতিক। তুমি এই ব্যাপারটা কেন বলছো? তোমার ঘটনার সাথে কিভাবে কানেক্টেড এরকম সেটা আমি ব্যাপার? আস্তে আস্তে বলবো, কিন্তু মরণ বান হচ্ছে সব থেকে মানে ডেঞ্জারাস।
আর এটা বলতে পারো যে মানে আমাদের তিনজনের সাথে আর এই ঘটনাটাতেও প্রচন্ড বেশি ইম্পর্টেন্স আছে এটার। আচ্ছা ঠিক আছে, আচ্ছা। তো আমি ঘটনাটা স্টার্ট করছি। হুম তো হুম। ওখান থেকে মানে মানে ওই কবরস্থান থেকে ফিরে আসার পরে আমরা মানে তিন উল্টোডাঙার বন্ধু, যেটা। হ্যাঁ হ্যাঁ, উল্টোডাঙার কবরখানাটা যেটা আছে ওখান থেকে ফিরে আসার পরে আমরা নর্মাল যেরকম তিন বন্ধু কথা বলতাম ভায়া মেসেঞ্জার, কারণ তখন আমার আর যে রাম আছে তার কাছে কম্পিউটার ছিল, আর একমাত্র আগেও বলেছি শ্রীদীপের কাছেই খালি সেলফোন ছিল তখন, হুম মানে দু হুম হাজার সতেরোর কথাই বলছি, হুম জাস্ট ঘটনাটা ঘটার 2-3 দিন পরে। হুম তো হুম হুম। নর্মাল কথাবার্তা হতে হতে রাম একদিন বলছে যে ওর শরীরটা মানে খুব একটা ঠিক যাচ্ছে না। তো আমরা বললাম যে ওর হয়তো ট্রমা হয়েছে, ওই যা যা ঘটনা ঘটেছে মানে খুবই এক্সট্রিম ঘটনা অলরেডি ঘটেছে, তো ওই কারণে ওই সিনারিওটাকে কনসিডার করেছিলাম আমরা। তো তারপরে আরো 2-3 দিন 4 দিন যায়, আর রামের মানে অনলাইন আসা বন্ধ হয়ে যায়। তো আচ্ছা। মানে এতটা আর কি ওর শরীরটা খারাপ হয়ে পড়ে। তো এইটার জন্যই আমরা মানে আমি আর শ্রীদীপ মিলে ডিসাইড করলাম যে একবার ফোন করে, মানে শ্রীদীপই ফোন করুক, করে একবার জিজ্ঞেস করে নিক যে ওর কিরকম কি কন্ডিশন আছে, কিরকম কি অবস্থা আছে। তো ওর মাকে যখন ফোন করা হয়, মানে শ্রীদীপ যখন ফোন করে তো ওর মা খুবই কান্নাকাটি করে, আর মানে জানতে চায় আমাদের থেকে যে সেদিনকে কি হয়েছিল, কারণ রামের অবস্থা খুবই প্যাথেটিক, আর মানে আহ, পুরো বিছানায় শয্যাশায়ী। ঠিক আচ্ছা আছে, আচ্ছা আচ্ছা। তো তখন আমরা তাও বলি না, কারণ দাদা বুঝতেই পারছো এরকম একটা খতরনাক জায়গায় গেছি, তো ওটা নিয়ে যদি সবাইকে বলি তখন মানে সবাই আমাদেরকেই খারাপ ভাবে, তাই জন্য আমরা এটা আর বলিনি। হুম হুম হুম। আর আমরা ডিসাইড করেছিলাম যে একবার গিয়ে দেখে আসবো যে কিরকম কন্ডিশন। আর তো ওখানে আমরা যেরকম কথা তেমনি কাজ, আমরা হুম। যাই, একদিন দুদিনের মাথাতেই যাই, গিয়ে দেখি যে সত্যি খুবই প্যাথেটিক কন্ডিশন। আর দাদা আরেকটা জিনিস আমি স্পেসিফাই করতে চাই, যে ওর ঘরে যখন আমি ঢুকছি হুম। তখন একটা এত বাজে ইঁদুর পচা গন্ধ, মানে আমি সেটা তোমাকে বলে বোঝাতে পারবো না, একদম রামের বমি ঘরে। এসে যাওয়ার মতো। রামের ঘরে। আচ্ছা 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 আচ্ছা। ঠিক আছে, হুম। সেটা আমি মানে ইমিডিয়েটলি সেটা তার মাকে বলি। এবার তার মা বলে কই না তো, কিছুই তো আমি পাচ্ছি না। তো আমি মানে কথাটা আস্তে আস্তে শেষ হয়ে যায়, মানে আর এটা নিয়ে ফার্দার কোনো কথা হয় না, কারণ রামের এরকম একটা প্যাথেটিক কন্ডিশন অলরেডি আমরা দেখছি এরকম ভাবে শয্যাশায়ী, তো ওখানে গন্ধ কি ছাড়ছে কি না ছাড়ছে সেটা অত ইম্পর্টেন্স থাকে না। হুম। তো এবার ওর মা বারবার করে আমাদের কাছ থেকে জানতে চাইছে যে হয়েছেটা কি বল। ঠিক আছে, কারণ কোনো ডাক্তার কোনো সলিউশন খুঁজে পাচ্ছে না যে এর মানে অসুবিধাটা হয়েছেটা কি, বা হুম শরীর হুম হুম খারাপটা হুম। কি হয়েছে। নানা রকম টেস্ট হয়েছে, সবকিছু হয়েছে, ভাইটালস একদম পারফেক্ট, কিন্তু তাও শরীর খারাপ, আর খাচ্ছে না একদম। তো আমরা ওখানে স্টিল কিছু বলি না, আর আমরা বলি যে আন্টি হয়তো মানে কিছু একটা শরীর খারাপ হয়েছে, যেটা হয়তো আরো বেটার জায়গায় ওকে দেখালে হয়তো ঠিক হয়ে যাবে। আর আর আমরা ওখান থেকে যথারীতি বেরিয়ে যাই। এবার আবার 2-3-4 দিন যায়, আর আমরা মানে আমি আর শ্রীদীপ মিলে আহ, এটাই ডিসাইড করি কনভারসেশন করতে করতে যে আমাদের একবার মানে আবার ওখানে যাওয়া উচিত, ওই কবরখানায়। আহ, কারণ ওখানে যে এই লোকটা যিনি ছিলেন তিনি অলরেডি আমাদেরকে বলেছিলেন যে আরেকবার আসতে। কোন লোকটা? আমাদেরকে নয়, মানে যে পীর বাবাটা ওখানে ছিলেন, হুম যে আর কি আমাদেরকে সেই রাতে উদ্ধার করেছিলেন, তো তিনি হুম আমাকে হুম। আরেকবার যেতে বলেছিলেন। তো আচ্ছা। যাতে মানে পুরো জিনিসটাকে যাতে কাটিয়ে দেওয়া যায়। ঠিক আছে, তো আমরা ওরকম ভাবেই আমরা মানে প্ল্যান করলাম, আমাকেই খালি বলা হয়েছিল ওখানে যেতে। আহ, যেহেতু আমি ব্রাহ্মণ, আর যেহেতু মানে দেখেছে যে ওখানে মানে আমার হয়তো কিছু প্রেজেন্স ও ফিল করেছে, স্ট্রং এনার্জি ফিল করেছে আমার কাছ থেকে, তো ওই কারণে আমাকেই খালি যেতে বলা হয়েছিল, আর বলে দিয়েছিল স্পেসিফিক্যালি সকালবেলা ছাড়া না আসতে। আর আমি তাও শ্রীদীপকে মানে রিকোয়েস্ট করলাম, কারণ দেখো দাদা একা যাওয়ার মতো ক্ষমতা আমার আজও ওখানে নেই, আর সাহসটাও মানে অ্যাবসলিউটলি নেই। আচ্ছা। তো আমি আর শ্রীদীপ মিলে একটা দিন ডিসাইড করলাম, শনিবার ছিল যেহেতু মানে পড়ার ছুটি ছিল। তো
শনিবার করে আমরা ওখানে গেলাম সকালবেলা। এবার ঘর থেকে যেই বেরিয়েছি তখন বৃষ্টি স্টার্ট হয়ে গেছে, তুমুল বৃষ্টি। মানে এখন যেরকম সিচুয়েশন আছে, যেরকম বৃষ্টি হচ্ছে হঠাৎ হঠাৎ করে প্রচন্ড ঝমঝমিয়ে বৃষ্টি, ওরকম বৃষ্টি। এবার যেহেতু ঘর থেকে বেরিয়ে গেছি তো অবভিয়াসলি মানে ওখানে তো পৌঁছাবোই, আর পুরো রেনকোট ফেনকোট পরে একেবারে মানে নিজেকে প্রিপেয়ার করে নিয়ে আবার মানে ঠিকঠাক মতোই বেরিয়েছি আর কি। আচ্ছা আচ্ছা। তো এবার ওখানে পৌঁছালাম, পৌঁছে ঝোড়ো হাওয়া শুরু হয়ে গেল। কবরস্থানের ভেতরে? কবরস্থানের বাইরে, এখনো ভেতরে ঢুকিনি, বাইরে জাস্ট নেমেছি, দুজন মিলে একসাথে হয়েছি। আর ঝোড়ো হাওয়া প্লাস বৃষ্টি, মানে সিনারিওটা তুমি ভাবতে পারছো কিরকম? এমনি মানে কত ডেঞ্জারাস ওয়েদার, গাড়ি ঘোড়া কিচ্ছু তেমন নেই, ঝমঝমিয়ে বৃষ্টি পড়ছে আর ঝোড়ো হাওয়া। এবার আমরা যেহেতু পৌঁছে গেছি, আর আমি আগেও বলেছি যে কবরখানায় ঢোকার একটাই মানে রুল যেটা সবাইকে মেনটেন করা উচিত, সেটা হচ্ছে পুরো টপ টু বটম কভার করে ঢুকতে হবে। মানে পায়ের পাতা থেকে মাথা অবধি পুরোই একদম কভার করে ঢুকতে হবে। তো এক্স্যাক্টলি। হ্যাঁ, তো আমাদের অলরেডি ছিল, যেহেতু রেনকোট পরা ছিল প্লাস বুট ফুট পরে গেছিলাম, তো ঢুকেছি। যেরকম রাস্তা স্ট্রেট চলে যাচ্ছি একদম কাঁচা রাস্তা। তারপরে একটা মানে লেফট টার্নিং আছে, সেই লেফট টার্নিংটা নিলাম। নেওয়ার পরে দূরে আমি দেখতে পাচ্ছি যে একটা মানে গ্রিন কালারের সেই তাঁবুটা অলরেডি আছে। তো ওইদিকে প্রসিড করছি, মানে ওইদিকে এগোচ্ছি। এগোতে এগোতে দাদা আমি হোঁচট খেয়ে পড়ে গেলাম। এবার পড়ে উঠে দেখি মানে সামনে কোনো রকম কোনো তাঁবু নেই, কিচ্ছু নেই, না আছে গাছপালা না কিছু, খালি মানে কবর আর কবর, মানে এন্ডলেস একদম, মানে কোনো সীমা নেই কবরের। এবার আমি এটাই ভাবলাম যে হয়তো স্মৃতি এসে অন্তত আমাকে তুলবে বা আমাকে জিজ্ঞেস করবে যে কি রে কেমন আছিস, মানে কিছু হয়নি তো। এবার দেখি শ্রীদীপও আসছে না। আমি পিছন ঘুরে যখন তাকালাম, তাকিয়ে আমি দেখি দাদা একই দৃশ্য, মানে কবর আর কবর। যেই রাস্তা দিয়ে এলাম সেটাও নেই, গাছপালা ছিল সেটাও নেই, না তো শ্রীদীপ আছে। শ্রীদীপও নেই? না। আচ্ছা। কেউ নেই, খালি আমি একা একা চুপচাপ ওখানে দাঁড়িয়ে, বৃষ্টি পড়ছে ঝমঝমিয়ে, প্রচন্ড ঝোড়ো হাওয়া, আর চারিদিকে কবর আর কবর। মানে কি সাংঘাতিক ঘটনা। তো আমি ওখানে অবভিয়াসলি মানে হার মেনে নিয়েছিলাম যে আবার হয়তো আমি ফেঁসে গেছি, কিন্তু হার মানার মানে কি একটু ফিল করার পরেই আমি ভাবলাম যে না, আমাকে কিছু একটা করে বেরোতেই হবে এখান থেকে, আমি এরকম ভাবে হেরে যেতে পারি না। তো আমি ভাবলাম যে একটা না একটা এন্ড তো এটার আছেই অবশ্য, মানে অবশ্যই পাবো। এটা ভেবে আমি দৌড়াতে স্টার্ট করলাম পাগলের মতো, একদম স্ট্রেট নাক বরাবর, চোখ যেদিকে যাচ্ছে সেদিকে দৌড়ে যাচ্ছি। দৌড়াতে দৌড়াতে হঠাৎ করে আমার মনে হলো দাদা কেউ আমার পাটা মানে যে অ্যাঙ্কেলটা হয় ওটা চেপে ধরলো। কবরস্থানের ভেতরে? কবরস্থানের ভেতরে পুরো ঘটনাটা হচ্ছে। এবার পাটা চেপে ধরতে আমি মুখ থুবড়ে পড়লাম, কারণ ওরকম স্পিডে দৌড়াচ্ছি, হঠাৎ করে যদি আমার কেউ পাটা চেপে ধরে তো আমি একদম ছিটকে বেরিয়ে গেছি। এবার ছিটকে পড়তে আমার হাত ফাত চিরে একদম রক্তারক্তি কাণ্ড। তখন দেখি যে শ্রীদীপ এসে আমার কাঁধে হাতটা রেখে বলল, কি রে কি হয়েছে, এরকম ভাবে পাগলের মতো ছুটছিলি কেন? আরে কি হয়েছে বল, মানে আমাকে ঝাঁকাচ্ছে লিটারালি, কি হয়েছে বল বল বল। আমি বললাম আরে কিছু না, আমি মানে আমি বুঝতে পারলাম না আমার সাথে অ্যাকচুয়ালি হয়েছেটা কি, ছাড় এটা নিয়ে পরে হবে, আগে যেই কাজটা এসছি, যেটা ইম্পর্টেন্ট আমাদের কাছে সেটা আমি করে নিতে চাইছি। এবার তো বললো ঠিক আছে ঠিক আছে, একটু মানে দাঁড়িয়ে যা একটু, মানে কিছু কি লাগবে তোর, মানে কি কি করতে পারি আমি তোর জন্য যাতে একটু স্টেবল তুই হোস। তো আমি বললাম যে আমি স্টেবলি আছি, তুই চ। এবার আমরা চলতে স্টার্ট করলাম। তো চলতে চলতে ওই আবার তাঁবুটার কাছে এসে দাঁড়ালাম। এবার তাঁবুটায় উকি মারতে গিয়ে আমি যা দেখলাম দাদা, আমার মানে এখনো ভাবলে আমার গায়ে কাঁটা দিয়ে উঠছে।
আমি দেখলাম যে পীর বাবাটা আমাদেরকে বলেছিলেন আসতে, সে চোয়াল ভেঙে রক্তারক্তি অবস্থায় পড়ে আছে ওইখানে, ওই কবরস্থানের ভেতরে, ওই তাঁবুর ভেতরে। আমি ভয় পেয়ে আমি শ্রীদীপকে বললাম যে এখান থেকে চল, এখানে থাকা যাবে না, এখান থেকে আগে আগে বেরো, আগে বেরো। তারপরে মানে আমার অস্বস্তি হতে স্টার্ট করে দিয়েছে, আগে বেরো। এবার মানে প্রচন্ড বৃষ্টি, ওই কাদা চ্যাপচ্যাপে রাস্তা, ওখান থেকে আমরা দৌড়াচ্ছি। আলটিমেটলি রাস্তা খুঁজে পেয়ে আমরা যখন বেরোতে যাব, ওখানে একটা গার্ড ছিল, এসে আমাদের ধরে যে কি তোমরা এখানে কি করছো, এখানে ঢোকা বারণ, তুমি জানো না? তখন আমি বললাম যে অ্যাকচুয়ালি মানে আমাদেরকে তো এখানে ডাকা হয়েছিল, আহ, মানে আমাদের কিছু সমস্যা আছে, সেই সমস্যার সমাধানের জন্য আমাদেরকে ডাকা হয়েছিল। তো ওই গার্ডটা বলে কিসের সমাধান, কে ডেকেছিল, কি নেশা ভেজা করেছো নাকি তোমরা? এবার আমি বললাম যে এখানে এরকম একটা ব্যক্তি থাকতেন যিনি এরকম ভাবে আমাদেরকে হেল্প করে দেবে বলেছিলেন। তো তখন বলছি কোন ব্যক্তি, কে থাকে? সে তো 2-3 দিন আগে তো এখানে একজন থাকতেন, কিন্তু তিনি তো অনেক আগেই মারা গেছেন। এবার আমরা জিজ্ঞেস করছি কিভাবে কিভাবে মারা গেছেন। বলছে সেটা তো পুলিশরা বলতে পারবেন, কারণ পুলিশরা তো ওই লাশটা উদ্ধার করেছিল, আমি খালি একটা চিৎকারের আওয়াজ পেয়ে ওখানে গেছিলাম, একটু ভেতর দিকে ছিলাম তো। আমরা শুনে দাদা ওখান থেকে আগে মানে ওই এরিয়া ছেড়ে বেরিয়ে গেছি, তাড়াতাড়ি করে অটো বুক মানে অটো ধরে অটো রিজার্ভ করে আমরা বেরিয়ে গেছি, আমার এরকম হাত ফাত চেরা অবস্থায়। এবার আমি আর শ্রীদীপ মিলে একটু বসলাম, মানে আমার বাড়ির কাছে এসে বসে এবার আমরা আলোচনা করছি যে এবার এর পরে কি হবে, যদি এরকম মানে আমাদেরকে যে বাঁচাবে তারই এরকম অবস্থা, তো আমাদের কি হবে। এবার বেশ কিছুক্ষণ আলোচনা করার পরে আহ, আমিই বললাম যে ছাড় না, কিছুই হবে না, এতদিন তো হয়নি, আমার মনে হয় ওখান থেকে বেরিয়ে গেছি তো, মানে আজকে হয়তো হতে পারতো কিছু, বাট আমি তো বেরিয়ে গেছি। আহ, আমরা আমাদের সাথে আর কিছু হবে বলে আমার মনে হয় না, ছেড়ে দে, ছাড়, যা বাড়ি যা। এবার যেরকম নর্মাল আমরা যে যার বাড়ি গেলাম। এবার যেহেতু 11 ক্রস করে 12, তো আমরা মানে আমি পড়াশোনায় ইনভলভ হয়ে গেলাম, টুকটাক খেলাধুলাও করছিলাম, তেমন কিচ্ছু হয়নি। এবার একদিন মনে হলো যে একবার শ্রীদীপকে জিজ্ঞেস করে দেখি যে ও রামের খবর কিছু জানে কিনা। তো যেমন কথা তেমনি কাজ, পড়াশোনা করে উঠে আমি কম্পিউটার অন করে ওকে মেসেঞ্জারে জিজ্ঞেস করলাম, চেক করলাম নিজেও যে রাম অনলাইন এসেছে কিনা। তো দেখলাম যে না, কোনো হদিশই নেই। তো তখন শ্রীদীপ বলল যে ধুর ছাড় তো ওর কথা, ও কি হয়েছে কি না হয়েছে আমি জেনে কি করব, আমার কোনো ইন্টারেস্টই নেই। যেটা মানে শুনে আমার খুবই খারাপ লাগলো কথাটা, কারণ এরকম একটা বন্ধুর জন্য বলাটা তো একদমই ঠিক নয়। বাট তাও ওকে আমি বললাম যে তুই যদি না জিজ্ঞেস করিস তাহলে আমি আমার মায়ের ফোন থেকে ফোন করে আমাকে জিজ্ঞেস করতে হবে, যেখানে জিনিসটা আর একটু মানে ভজঘট হয়ে যাবে আমাদের জন্য। আহ, তখন ও বললো যে ঠিক আছে আমি করছি। এবার আমরা ও রামের মাকে ফোন করে জানলো যে রামের অবস্থা খুবই খারাপ, মানে একদম প্যাথেটিক অবস্থা, একদম মানে বুক পিঠ লেগে গেছে, এত রোগা হয়ে গেছে। তো আমরা ডিসাইড করলাম যে ঠিক আছে, আবার একবার গিয়ে দেখে আসবো যে কিরকম কি অবস্থা, আর কিছু সাজেশন যদি আমাদের তরফ থেকে হয় দিয়ে আসবো। এবার যেমন কথা তেমনি কাজ, সেটাও একটা শনিবারই ছিল যেহেতু ছুটি। এবার গেলাম আমরা ওখানে, যখন ঢুকছি রামের ঘরে, তখন যে বললাম না তোমাকে যে আগের বারে ইঁদুর পচা গন্ধ পেয়েছিলাম, এবারে গন্ধটা আরো তীব্র হয়ে গেছে, মানে নাকে লিটারালি লাগছে, আমি মানে বমি করে মানে সেই ওয়াক ওয়াক এরকম হয়ে গেছিল অবস্থা আমার। এবার বেশিক্ষণ মানে একদম নাক চাপা দিয়েছিলাম, বেশিক্ষণ না থাকতে পেরে আমি ঘরটা থেকে বেরিয়ে এসেছিলাম। এবার সেই দিনকেও রামের যে দিদা আছে সেও এসছিলেন, তিনিও এসছিলেন। তো তিনি দেখে আর ওই গন্ধ তিনিও পেয়েছেন।
তিনি আমাদেরকে আলাদা করে ডেকে জিজ্ঞেস করলেন যে আসল ভাবে বলো বাবা, যে হয়েছেটা কি। কারণ ডাক্তার মানে জবাব দিয়ে দিয়েছে, স্যালাইন ফ্যালাইন চলছে, কোনো রকমে বেড রেস্ট পুরো একদম বাড়িতে। হসপিটালেও নিয়ে যাওয়া হয়েছিল, সেখান থেকেও রিটার্ন করে দেওয়া হয়েছে আর কি, এমন এত খারাপ অবস্থা। এবার আমরা পুরো ঘটনাটা দিদাকে বললাম। এবার দিদা মানে একদম বিস্ফারিত হয়ে আমাদের দিকে তাকিয়ে আছে, যে মানে এত ভয়ানক ঘটনা তো হয়তো দিদা নিজের লাইফেও শোনেননি। এবার দিদা ইমিডিয়েটলি বললেন যে রামের মাকে, যে মানে আমাদের এরিয়াতে একজন তান্ত্রিক টাইপের ছিলেন যিনি খুব ফেমাস, তো ওনার কাছে হেল্প নিতে, যেটার নাম্বার অলরেডি ওনাদের মানে রামের মায়ের কাছে ছিল, আগেও কখনো হয়তো হেল্প নিয়েছিলেন। তো তান্ত্রিককে ফোন করা হলো। তান্ত্রিক যিনি আছেন তিনি বললেন যে আমি একটু কাজে ব্যস্ত আছি, আমি আসতে পারবো না, কিন্তু আমার আন্ডারে যারা আছে তো তাদেরকে আমি পাঠিয়ে দেবো, তারা জলপোড়া টলপোড়া দিয়ে আসবে, কোনো রকম কোনো অসুবিধা ফার্দার হবে বলে মনে হচ্ছে না। ঠিক আছে। এবার তারপরে আহ, মানে তান্ত্রিক আমাদের বার্থডে আর ডেট আর রামের বার্থডে আর মানে পুরো একদম ডেট টাইম সবকিছু সমেত জেনে নিলেন, আর বলে দিলেন যে ঠিক আছে, আমার মানে যারা আছে আমার আন্ডারে তারা চলে যাবে, কোনো অসুবিধা হবে না। এবার মানে ওরকম মানে আমরা যেটা খবর পেয়েছিলাম যে হ্যাঁ পাঠানো হয়েছিল, এবার ওই জলপোড়া টলপোড়া দিয়ে গেছে। আহ, বেশ কিছুদিন যায়, আমরা বাড়ি ফিরে আসি, বেশ কিছুদিন যায়, আমরা আরো বেশি খোঁজ খবর নিইনি, যে যার নিজের কাজে ব্যস্ত হয়ে গেছিলাম। আহ, আমার মনে হলো যে একবার আবার রামের খবরটা নেওয়া উচিত, যে কিরকম কি আছে। এবার ফোন করা হলো, সেম সেম ওয়েতে ফোন করা হলো। এবার রামের মা বললেন যে একই অবস্থা, উল্টে আরো খারাপ হয়ে গেছে, মানে এবার তো পালসেসও অনেক পড়ছে। তো আমরা আবার গেলাম, গিয়ে আমরা ডিসকাস করলাম, আর মানে আমরা এটাই বললাম যে এই এই তান্ত্রিক বাবা তো কিছুই করতে পারছেন না, ইনি কি আদেও এসছেন, এসে কি দেখে গেছেন? বলছে না এখনো তো আসেনি। আমি বললাম তাহলে আপনারা করছেনটা কি, তাহলে অন্য কাউকে দেখতে হবে। এবার তখন মানে রামের মা আবার ফোন করে তাকে। এবার তিনি ওই একই কথা, যে আমি পরে আসবো, আমি অনেক ইম্পর্টেন্ট একটা কাজে ব্যস্ত আছি, কলকাতার বাইরে আছি, তো আমার ওই যারা আছে আন্ডারে তাদেরকেই আমি পাঠাচ্ছি, এক্ষুনি পাঠাচ্ছি, ইমিডিয়েটলি। তো এবার রামের মা বলে যে ঠিক আছে তাই। এবার ওরা ইমিডিয়েটলি মানে ধরে নাও তো 15 থেকে 20 মিনিটের মাথায় আমাদের আমাদের মানে আমরা যেখানে ছিলাম রামের বাড়িতে ওখানে চলে আসে। এবার রামের মা এটাই জিজ্ঞেস করে যে জলপোড়া আর ধূপকাঠি তো তোমরা রোজই দিয়ে যাচ্ছ, প্রায়ই দিয়ে যাচ্ছ, এদের লাভটা কি হচ্ছে? আমার ছেলেটা কি মানে কন্ডিশন তো আরো খারাপ হয়ে যাচ্ছে। তো ওরা বলে যে আমাদেরকে যেটা বলা হয়েছে আমরা তো করে দিচ্ছি, এবার জানি না এবার কেন কি হচ্ছে, অত আমি আমি কি করে বলবো, আমি কি করে বলবো, স্যার বলবেন। মানে খুবই ক্যাজুয়ালি আর কি কথাটা বলা হচ্ছিল। এবার মানে সেই দিনকে রামের বাবাও ছিলেন, রামের দিদাও ছিলেন। আহ, ঠিক আছে। এবার রামের বাবা এসে বলে, মানে লিটারালি ঘাড় ধাক্কা দিয়ে তাদেরকে বার করে দেয়, আর বলে যে এই ভণ্ডামিগুলো বন্ধ করো, করে বার করে দেওয়া হয় ঘর থেকে। মানে আর 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 একটা জিনিস আমি বলবো, যে এরা প্রত্যেকদিন এই জলপোড়ার ধূপকাঠি দিয়ে টাকা নিয়ে চলে যেত, ব্যাস, আর কোনো মানে ফাংশন কিচ্ছু নেই। ঠিক আছে। এবার তারপরে এটাই মানে নর্মাল কথাবার্তা হলো রামের মায়ের সাথে, যে একবার ভালো ডাক্তার দেখিয়ে নাও, আর নয়তো অন্য কোনো কাউকে দেখো যে এগুলোকে ঠিক করতে পারে। ঠিক আছে। এবার আমরা তারপর ওখান থেকে বেরিয়ে আসি। বেরিয়ে আসার 2-3-4 দিন নর্মাল সবকিছু হলো আমাদের, কিন্তু ওই ওখান থেকে কিছুই আর হয়নি, মানে কবরখানার যে সিচুয়েশন ছিল আর মানে নর্মাল যে কোনো জিনিসই ওই 3-4 দিন বা অনেক বেশ কিছুদিন কিছুই হয়নি, নাথিং। আমরা নর্মাল কথা বলছি শ্রীদীপ আর আমি, হঠাৎ করে একদিন আমারও কথা স্টপ করে দিলাম আর শ্রীদীপেরও কথা স্টপ হয়ে গেল। সেটা কেন হলো
সেটা আমি আস্তে আস্তে তোমাকে বলছি। আমি আমার নিজের সাথে কি হয়েছে সেটা আমি তোমাকে আস্তে আস্তে আগে বলি। সেটা হচ্ছে যে আমি এরকম নর্মালি একদিন শুয়ে আছি রাতের বেলা, একাই শুই। আমার ঘরে 4টে রুম আছে, তো ওখানে মানে 4জন শোয় আলাদা আলাদা করে। তো আমি নিজে একা শুয়ে আছি আমার ঘরে। হঠাৎ করে আমার খাটটা কেঁপে উঠলো, মানে একদম মনে হচ্ছে ভূমিকম্প হয়েছে, একদম পুরো শেক করে উঠলো। সিরিয়াস? আর হ্যাঁ, যেটা এখনো হয়, কিন্তু এখন রিজনটা অন্য, সেটা আমি তোমাকে পরে অন্য কোনো দিন বলবো। আর যেই ঘটনাটা আমি তোমাকে বলছি সেটার রিজনটা অন্য, সেটা আমি এখন মানে কিছুক্ষণেই বলবো। পুরো শেক করে উঠলো। শেক করে ওঠার পরে এবার আমি অবশ্যই মানে জেগে তো যাবই। জেগে গিয়ে আমি মানে ইমিডিয়েটলি বাবাকে ডাকলাম, বাবাকে বললাম যে তুমি আমার পাশে এসে শোও। এবার এত কিছু সিরিজ অফ মোমেন্টস হয়েছে যেটার জন্য আমার মানে মনে একটু হলো ভয় তো ছিলই। তো আহ, আমার বাবা এসে আমার পাশে শুলো নর্মালি। এরকম ভাবে একদিন চলে গেল। সেকেন্ড ডেতে আমি দেখতে পাচ্ছি রাতের বেলা আমার বাবাই আমার পাশে এখনো শুয়ে আছে, মানে ওই ওই দিনকার পর থেকে আমি বলেছিলাম যে একটু আমার পাশে শুয়ে। আমার বাবা আমার পাশে শুয়ে আছে, এবার আমিও শুয়ে আছি নর্মালি। হঠাৎ করে আমার ঘুমটা ভাঙলো একটা আওয়াজ শুনে, হালকা টাক করে একটা আওয়াজ হলো, ঘুমটা ভেঙে গেল। আমি দেখছি আমার সামনে মানে যেটা আমার দরজা, যেটা ড্রয়িং রুমের দিকে চলে যাচ্ছে, সেইখানে হালকা করে কেউ একটা দাঁড়িয়ে আছে। একটা এন্টিটি, একটা সিলুয়েট টাইপের একটা দাঁড়িয়ে আছে। এবার ওটা দেখে অবশ্যই যে কেউ হোক ভয় পেয়ে যাবে। আমিও ভয় পেয়েছিলাম, প্রচন্ড ভয় পেয়েছিলাম। কিন্তু আমি যখন মুভ করতে গেলাম, নিজের হাত পা নাড়াতে গেলাম বা ভয়ে যে কিছু বলবো, চিৎকার করব, কিছু করতে গেলাম, পারলাম না। আমি পুরো একদম প্যারালাইজড হয়ে পড়ে আছি মনে হচ্ছে, মানে কোনো মুভমেন্টই নেই। নর্মালি পড়ে আছি বিছানার মধ্যে আর দেখছি ওরকম একটা ফিগার। আচ্ছা। এবার এবার আস্তে আস্তে ফিগারটা হালকা হয়ে গেল, মানে হাওয়ায় মিশে গেল। ঠিক আছে, এবার আমি আস্তে আস্তে ঘুমিয়ে পড়লাম। পরের দিন সকালবেলা আমার বাবা তো বাজার করতে বেরিয়ে যায় 5টা 5:30টার সময়, আর মা ওই ওই টাইমে মানে 6টা 6:30 নাগাদ পুজো দিতে সবার ঘরেই ধূপকাঠি দেওয়া হয়। এবার সেই দিনকে আমার মা আসেনি, কারণ বাবা ডেকেছিল ফর সাম ওয়ার্ক। আর আমি যখন নিজে উঠি, আমি নিজেকে দেখতে পাই মাটিতে। আর আমি কোনো মুভমেন্ট এখনো করতে পারছি না, আমি চুপচাপ একদম পড়ে আছি, সেই ইজিপশিয়ান মমিগুলো যেরকম হয় ওরকম টাইপের। আর মনে হচ্ছে আমার মাথাটা কেউ চেপে ধরে একদম মাটির সাথে সাটিয়ে রেখে দিয়েছে। আর মানে আমি ছটফট করছি, মানে আমি চেষ্টা করছি যে আমি এবার কিছু একটা মুভ করবো, একটা উঠবো, কিছু করব, পারছি না। আমি আগের বারেও বলেছি হনুমানজি আমার ইষ্ট দেবতা। আমি হনুমানজির নাম নিলাম, একটু রিলিফ পেলাম। আমি উঠে সবার আগে ওয়াশরুমে দৌড়ালাম। আমার এত ওয়াক 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 করতে করতে ওয়াশরুমে গিয়ে বমিটা করে ফেললাম। বমিটা করে মানে একটু ব্ল্যাকিশ টাইপের বমি হয়েছিল। এবার মানে সবকিছুই তো আর সুপার ন্যাচারালি ভাবলে হয় না। ওটা আমার মাও বলছিল, আমিও বলছি, হয়তো বেশি রিচ খাবার খেয়ে নিয়েছিলাম বলে হতে পারে, এত ধকল গেছে, ঘুম ঠিক করে হয়নি, ওই কারণেও হতে পারে। কিন্তু বমি করার পরে আমি না আমার পিঠের কাছটা একটু জ্বালা টাইপের মানে ফিল করলাম। এবার আমি আমার মাকে গিয়ে দেখাতে, আমার মা বলে মানে একটা ছোট্ট হালকা আঁচড় আছে, আঁচড় মতো। পুরো জায়গাটা না ব্লিস্টার টাইপের, মানে হ্যাঁ ব্লিস্টার টাইপেরই একদম ফর্ম করে আছে। মানে ফোঁড়া টাইপের হয়ে গেছে? ফোড়া, হ্যাঁ ফোড়া টাইপের। ঠিক আছে, ফোসকা বলাটা বেটার হবে, ফোসকা টাইপের হয়ে গেছে। মানে স্কিনটা ফুলে রয়েছে, ভেতরে রস রয়েছে। হ্যাঁ হ্যাঁ, ওরকম টাইপের 3টে দাগ। আমি আর কিছু করলাম না, আমি বুঝে গেছিলাম যে আমার এখন রেস্টের সব থেকে বেশি দরকার, মাইন্ড অনেক বেশি স্ট্রেসড হয়ে গেছে। এবার আমি রেস্ট নিলাম। এবার তার পরের দিন 2-3 দিন এইরকমই হলো, একটা এনটিটি আসছে দেখতে পাচ্ছি, আবার চলে যাচ্ছে। এবার দাদা আমি তোমাকে বলি, এই এনটিটিটা যে আসছে, লোকে জেনারেলি ভয় পাবে বা কিছু একটা মুভমেন্ট করবে, আমি তো পারছিলাম না সেটা আলাদা, কিন্তু আমি না আস্তে আস্তে ইউজ টু হয়ে গেছিলাম যে ঠিক আছে আসছে,
ও কিছু করবে না আমাকে, বা হয়তো ওর যে এনার্জিটা আছে সেটা আমার সব ফিলিংস গুলোকে নাম করে দিচ্ছিল, মানে আমি কিছু মানে আবেগহীন হয়ে পড়েছিলাম। আচ্ছা। এবার একদিন এরকমই শুয়ে আছি, এবার একা শুয়ে আছি, বাবা নেই, বাবা অন্য ঘরে শুয়ে আছেন। তো আমি একা শুয়ে আছি, আমি স্বপ্নে দেখলাম একটা বেবি টাইপের স্ট্রাকচার আমার দিকে হাত বাড়াচ্ছে, মানে একটা পিওর টাইপের স্ট্রাকচার, মানে বোঝাতে পারছি? ইওর টাইপের স্ট্রাকচার বলতে? মানে একদম মনে হচ্ছে শুদ্ধ দেবী মূর্তি, ব্যাস এইটুকুনি আমি বলবো। শুদ্ধ দেবী মূর্তি যেরকম হয়, যেটা মানে দেখলে বোঝা যায়, জাগ্রত টাইপের মূর্তি। তো আচ্ছা। ওরকম ওরকম আমি একটা মূর্তি আমার স্বপ্নে দেখলাম, যেটা একটা দেবীর ফর্মে ছিল। সে আমার দিকে হাত বাড়াচ্ছে, মানে অ্যাজ ইফ আ হেল্পিং হ্যান্ড, মানে আমাকে হেল্প করার জন্য। কারণ এরকম এভরি নাইট হচ্ছে, আর আমার শরীর আস্তে আস্তে খারাপ হয়ে যাচ্ছে, ইমিউনিটি খারাপ হয়ে যাচ্ছে। তো আমি হাতটা, মানে আমিও নিজের স্বপ্নেই আমি হাতটা ওর দিকে বাড়িয়ে দিলাম। এইটা ছিল আমার সব থেকে বড় ভুল। কেন সেটা আমি ভুল? তোমাকে বলছি। সব থেকে বড় ভুল দাদা। আচ্ছা। এটা মানে এটা তোমারও জেনে রাখা উচিত, ঠিক আছে? এরকম স্বপ্নে যদি তুমি দেব দেবী দেখতে পাও যেগুলোকে তুমি চেনো না, সেটা হচ্ছে প্রেত। প্রেত এরকম শেপ শিফটিং করে, মানে নিজের ফর্মটা চেঞ্জ করে, এরকম একটা শুদ্ধ দেবী মূর্তি টাইপের নিজের বানিয়ে তোমার স্বপ্নে এসে তোমার কাছে মানে চাইবে যাতে তুমি ওর হেল্প নাও, বা তুমি ওকে নিজের কাছে আসতে দাও। তুমি যদি আসতে দাও, তাহলে বাকিটা তুমি মানে আমার এই ঘটনাতেই বুঝতে পারবে যে কি অবস্থা হয়। বোঝাতে পারলাম? আচ্ছা, শুনি। এবার তার পরের দিন, মানে এইটা তো গেল, তার 2-3 দিন পরে আবার আমি দেখছি মানে যে এনটিটিটা আছে আমার ঘরে এসে পায়চারি করছে। আর পায়চারি করছে আমার যে ব্যালকনির ডোরটা আছে ওটার মধ্যে, মানে গেল, গিয়ে ভ্যানিশ হয়ে গেল পুরো, মানে ভেতরে ঢুকে গেল ব্যালকনির ডোরটার ভেতরে। এবার আমি শুনছি যে আমার আমার আমি তোমাকে বলি যে আমার দুটো র্যাবিট ছিল, আর দুটো বার্ড আছে এখনো। তো দুজন মানে একদম দাপাদাপি করছে, আর এইদিকে আমার পাখিগুলো মানে আওয়াজ করছে, কিচির মিচির, একদম যাচ্ছে তাই জোরে। এবার জেনারেলি পাখিগুলো সকালবেলাতেই আওয়াজ করে, রাতের বেলা ওরা ঘুমায়। আর র্যাবিট গুলো ওরকম মারপিট ফারপিট কিছুই করে না, ওই জন্য মানে খুবই শান্তিপ্রিয় জীব। তো হলো, এবার আমি আস্তে আস্তে আবার ঘুমিয়ে পড়লাম, মানে পুরো একটা হ্যালুসিনেশনের মধ্যে আছি আমি। কি হচ্ছে আশেপাশে সেটা আমি বুঝতেও পারছি না, ফিলও করতে পারছি না, কিচ্ছু না। পরের দিন সকালবেলা উঠে দেখি যে আমার একটা র্যাবিটের মানে একটা সাইড পুরো চেরা, নখের দাগ, আর চেরা? চোখটাও চলে গেছে। হ্যাঁ, আচ্ছা। চোখটাও মানে এখনো, মানে ওই র্যাবিটটা স্টিল বেঁচে আছে এখনো। তুমি মানে কোনোদিন হয়তো ছবি ছবি পাঠিয়ে দেবো, এখনো চোখটা চেরা আছে, সাদা হয়ে আছে, ঠিক আছে? আর একটা র্যাবিট সে ভয়ে কোথায় ঢুকে আছে, মানে সে খুঁজে পাওয়া যাবে না, এমন ভাবে নিজেকে লুকিয়ে রেখে দিয়েছে। এবার ওই র্যাবিটটাকে নিয়ে, মানে যার অবস্থা খারাপ হয়ে গেছিল, চিড়ে গেছে, তাকে নিয়ে পেটের কাছে গেলাম, মেডিসিন ফেডিসিন হলো। ঠিক আছে, কিন্তু এখানে আমার কন্ট্রিবিউশন আমি বলবো কিচ্ছু নেই, আমি বাড়িতেই ছিলাম। আর আমার কোনো মানে না হচ্ছে দুঃখ, না লাগছে ভয়, কিচ্ছু না। তো আবার র্যাবিটটাকে বাড়িতে নিয়ে আসা হলো, আর তারপরে ডিনার ফিনার করে যেরকম ঘুমানো হয় তেমনি প্ল্যান করা হলো। এবার আমি কিছু বলিনি বাবাকে, বাবা নিজে থেকেই বললেন যে আমি তোর পাশে কিন্তু শোবো। ভেবেছে হয়তো এই র্যাবিটের জন্য আমার মন খারাপ, যেটা আমি হয়তো বলতে পারছি না। এবার দাদা রাত হলো, মোটামুটি ধরে নাও যে মানে 1-2 ঘন্টা আমি ঘুমিয়েছিলাম। 12টায় শুয়েছি, ধরে নাও একটা দুটো 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 তিনটে বাজে ওরকম হবে। আমি দেখছি ফিগারটাকে আবার। এবার ফিগারটাকে দেখছি, ও আস্তে 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 না আমার বিছানার কাছে এলো, এসে ও আমার বাবার পায়ের কাছে দাঁড়ালো। এবার আমার না ক্লিক করেছে মাথায় যে বাবার ক্ষতি হতে দেওয়া হবে চলবে না। আমি সে যতই নাম হই যাই হই, বাবা আমার কাছে ভগবান তুল্য, বাবার ক্ষতি হতে দেওয়া যাবে না। কিন্তু এইদিকে আমি করবো তো করবোটা কি, আমি পুরো একদম মানে একদম স্লিপ প্যারালিসিস হয়ে গেছে আমার,
কিচ্ছু করতে পারছি না, চোখে খালি দেখছি। তাও আমি জানি না সেদিনকে আমার মনে কি হলো, বা অ্যাড্রিনালিন রাশ বলো বা মানে আমি জানি না আমার মধ্যে কি এনার্জি এসে গেছিল। আমি নিজের হাত পা গুলো কোনো মতে নাড়িয়ে বাবাকে তুললাম। মানে এক একটা হাত মনে হচ্ছিল আমার 20 থেকে 30 কিলো হবে। বাবাকে তুললাম, বাবাকে বললাম, ওই দেখো ওই দেখো, ওটা কি? বাবা বলছে, কোথায় কি? ঘুমের ঘোরে, মানে তখন এক ঘুম হয়ে গেছে, এক প্রহর পেরিয়ে গেছে, ওরকম একটা ব্যাপার। ওই কোথায় কি? এবার আমি দেখছি কিচ্ছু নেই। এবার তখন আমি বললাম, আরে আসলে মানে কি বলবো আর কি, লেম হয়ে গেছে ব্যাপারটা। তো আমি বললাম, আসলে আমার না একটুখানি টয়লেট পেয়েছিল, আমার একটু ভয় লাগছে, তুমি একটুখানি একটুখানি যদি মানে দাঁড়াতে। ঠিক আছে? বলছে, তুই যা না, লাইট আমি জ্বালিয়ে দিচ্ছি, যা। ওই ড্রয়িং রুমের লাইটটা জ্বালিয়ে দেওয়া হলো। তারপরে আমরা মানে সরি, আমি নিজে ওয়াশরুমে গেলাম। ওয়াশরুমে যাওয়ার পরে নর্মাল টয়লেট ফয়লেট করার পরে যেই বেরোতে যাব, তখন লোডশেডিং হয়ে যায়। এবার আমাদের ঘরে তো ইনভার্টার আছে, লাইট তো চলে গেলেও চলে আসবে, কিন্তু আসছে না। আমি বেশ কিছুক্ষণ ওয়েট করলাম, ডাকাডাকি করছি, কারোর কোনো সাড়া শব্দ নেই। আমি এটাই ভাবলাম অনেক গভীর ঘুমে, অনেক রাত হয়ে গেছে, তাই জন্য হয়তো কেউ সাড়া শব্দ দিচ্ছে না। এবার আমি অপেক্ষা করলাম কারেন্ট আসার। আর আমি যখন বারবার করে দরজাটা খুলতে যাচ্ছি, তখন আমি আর খুলতে পারছি না। মানে পুরো আমি আটকে আটকে পড়েছি, মনে হচ্ছে বাইরে থেকে কেউ আটকে দিয়েছে আমাকে। তারপরে আস্তে আস্তে যখন চোখ সয়ে যায়, তখন আমি দেখছি যে একটা এনটিটি, একটা নারী মূর্তি। এবারে মূর্তিটা মানে সিলুয়েটটা প্রপার আমি বুঝতে পারছি, একটা নারী মূর্তি, চুল উস্কো খুস্কো, আমার দিকে আস্তে আস্তে এক সাইড থেকে এগোচ্ছে। এবার আমি একদম ভয়ে, দাদা আমি মানে মাটিতে পড়ে গেছি, পড়ে গিয়ে একদম সরাচ্ছি নিজেকে যতটা দূরে যাওয়া যায় এনটিটিটার থেকে। এবার আমি আস্তে আস্তে মানে নিজেকে মানে ঘোরাচ্ছি, মানে ও যতটা এগোচ্ছে আমি আস্তে 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 লেফট রাইট করতে করতে ঘুরে গিয়ে অন্যদিকে চলে গেলাম। তো এবার এনটিটিটা দেখলাম দরজা হয়ে বেরিয়ে গেল। এবার দাদা আমার লেগেছে সব থেকে বড় ভয়, যে আমার বাবাকে যদি কিছু করে তাহলে মানে আমি নিজেকে কোনোদিনও ক্ষমা করতে পারবো না। ব্যাক অফ দ্য মাইন্ড আমার এটাই চলছে। এবার আমি দরজা ধাক্কাচ্ছি, একদম পাগলের পাগলের মতো ধাক্কে যাচ্ছি। আর মানে ধাক্কাতে ধাক্কাতে একটা টাইমে ওই লকটা ভেঙে গেল, আর আমি একদম ছিটকে গিয়ে পড়লাম মাটিতে। মানে একদম ওয়াশরুম থেকে ছিটকে একদম বাইরে পড়লাম। মানে তারপরে আমি মোটামুটি কিছুক্ষণ চেষ্টা করলাম নিজেকে তোলার, তারপরে আমার সবকিছু ব্ল্যাক আউট হয়ে আমি ওখানেই পড়েছিলাম। সকালবেলা যখন বাবা বাজার করতে যায়, আমাকে এরকম রক্তর ওপর শুয়ে থাকতে দেখে প্রচন্ড ভয় পেয়ে যায়। আর ইমিডিয়েটলি মানে আমাকে ডাক্তারের কাছে নিয়ে যাওয়া হয়। আচ্ছা। এত খারাপ অবস্থা হয়ে গেছিল, মানে অনেকটা ব্লাড বেরিয়ে গেছিল, পুরো ব্লাডের ওপর আমি শুয়ে। ঠিক আছে? এবার ডক্টর আমাকে মানে মাথায় এখনো দাগ আছে, অল্প একটু স্টিচ করে দেয়, বেশি কাট মানে বেশি লাগেনি, দরকার পড়েনি। আর আমার দুটো পায়ের মানে পা একদম ফুলে একদম ফুলে ঢোল হয়ে গেছে। মানে আমি মোটামুটি হাঁটতে চলতে একদম আমার সাপোর্ট লাগবে এরকম অবস্থা। আর আমাকে একদম ক্লিয়ারলি বলে দেওয়া হয়েছিল যে তুমি টোটালি বেড রেস্টে থাকবে, মানে অ্যাটলিস্ট 2-3 মান্থস, 2 মান্থস তো মিনিমাম থাকবে। আর এক্স রে রিপোর্ট একদম পা মানে সেই খুব বীভৎস অবস্থা হয়ে গেছিল পায়ে। তো এবার আহ, এবার আমি আবার আমার রুমে এলাম, এসে মানে নর্মাল ওষুধ ফষুধ খেলাম। খাওয়ার পরে আবার রাত হলো, ঘুমোতে যাব। ঠিক আছে, নিজের জেনারেল স্টাডিজ করে ঘুমোতে যাওয়ার সময় আমি বললাম যে, বাবা তুমি কি শোবে, কারণ অবস্থা তো আমার খুবই খারাপ। বাবা বললো যে না, যদি হাত পা বাই চান্স তোর ইনজোর্ড কোথাও লেগে যায়, ইনজুরিতে লেগে যায়, তখন সমস্যা হয়ে যাবে। তো আমি শুলাম পুরো একা। এবার আবার ঠিক রাত 2-3টে ওরকমই বাজে, কারণ 1-2 ঘন্টা আমি ঘুমিয়েছি। আমি দেখছি নারী মূর্তিটা এসে মানে বেশ কিছুটা এগিয়ে এসছে আমার দিকে, আর এইদিকে আমি কিছু করতেও পারছি না। তারপরে আমি আমার জ্ঞান হারিয়ে ফেলি। আচ্ছা। আমি জানি না তারপরে কি হয়েছে। ঠিক আছে?
আমি মানে ঘুম থেকে উঠেও কোনো কিছু দেখতে পাইনি, কিন্তু আমার প্রচন্ড মনে হচ্ছিল মানে আমার শরীরের মধ্যে কোনো এনার্জি নেই। যে ছেলে ফুটবল খেলে, যে এক্সারসাইজের মধ্যে থাকে বা ঠিকঠাক খাওয়া দাওয়ার মধ্যে থাকে, তার এরকম কন্ডিশন মানে একটু ডাউটফুল। এবার আমি আহ, আবার মানে যথারীতি নর্মাল রুটিন ছিল, রুটিনে যেরকম করি ওরকম ভাবেই আবার আমি শুতে গেলাম। ঠিক আছে, আবার একাই ছিলাম, কারণ কারণটা একটু আগেই বলেছি। তো এবার দাদা আমি দেখছি নারী মূর্তিটা আরো অনেকটা এগিয়ে এসছে আমার দিকে, আমার কাছে, একদম কাছে এসে দাঁড়িয়ে আছে। এবার কাছে এসে দাঁড়িয়ে আছে, বেশ কিছুক্ষণ দাঁড়িয়ে আছে, তারপরে দেখলাম মিলিয়ে গেল। আমি শুয়ে পড়লাম, মানে শুয়ে পড়লাম ইন দ্য সেন্স আমি ঘুমিয়ে পড়লাম, কারণ আমি আর পারছিলাম না, এত পেন কিলার, এত ওষুধ খাওয়ার পরে, অ্যান্টিবায়োটিক্স খাওয়ার পরে আমি পারছিলাম না। আর এইদিকে আমি এমনিতেও কিছু করতে তো পারবোই না। তো ঘুমিয়ে পড়াতে আমার একটা স্বপ্ন এলো, যেটা মানে খুবই রিয়েল মনে হচ্ছিল। এবার রিয়েল না স্বপ্ন এটা আমি ঠিক বলতে পারবো না, কারণ আমার স্টেট তখন মানে অন্য ছিল। তো দেখছি আমার একদম মাথার কাছে এসে ওই একটা নারী মূর্তি দাঁড়িয়ে আছে, যে মানে পুরো পুড়ে গেছে মুখটা, ঠিক আছে, চুলগুলো একদম উস্কো খুস্কো, আর আমার দিকে একদম স্ট্রেট তাকিয়ে আছে। এবার চোখগুলো দেখা যাচ্ছে আমার দিকে একদম স্ট্রেট তাকিয়ে আছে। মানে এটাই ছিল সেদিনকার স্বপ্ন, যেটা মানে দেখে আমি যদিও কিছুই, আমি আবারও বলছি আমি কিছুই করার ক্ষমতা নেই আমার। আচ্ছা। এবার পরের দিন আমি উঠলাম, এইটুকুনি জিনিস আমার একদম ক্রিস্টাল ক্লিয়ার মনে আছে। তো পরের দিন উঠে আমি দেখি যে আমার থাইয়ে না মানে মনে হচ্ছে যে দাঁত বসানো, মানে কেউ মনে হচ্ছে কামড়ে দিয়েছে। কামড়ে দিয়েছে? কামড়ে দিয়েছে। এর পরের থেকে যে ঘটনাগুলো যে স্টার্ট হলো, এগুলো মানে প্রায় নরকীয় ইতিহাস। আমি তো আগেই বলেছি যে আমার পায়ের অবস্থা খুবই খারাপ, আমাকে সাপোর্ট নিয়ে চলাফেরা করতে হয়, তো আমি বেশি চলাফেরা করতেও পারতাম না। আর খাওয়া দাওয়া তো মানে মানে অনেকটাই কম হয়ে গেছিল আমার। তো এবার পরের দিন আবার রাত হলো, রাতের বেলা ঠিক সেম টাইম আমি দেখছি নারী মূর্তিটা এসে আমার পাশে, মানে একদম পাশে দাঁড়িয়ে আছে, ঠিক আছে, কিন্তু ওর মুখ ফুক আমি কিচ্ছু বুঝতে পারছি না, খালি চুলগুলো এরকম উস্কো খুস্কো সেটা বোঝা যাচ্ছে, মানে একটা পুরো শ্যাডো টাইপের ব্যাপার। এবার আমি দেখছি যে আস্তে আস্তে ও আমার পায়ে হাত দিল, আর পাটা না দাদা মনে হচ্ছিল যে আমার মানে পাটা কেটে বাদ দিয়ে দিলে আমার বেটার হয়, এত জ্বালা, এত জ্বালা করছে। তো তারপরে আস্তে করে আমার হাতে হাত দিল, আমার হাতটা মানে আমি মনে হচ্ছে আমার হাতটাকেও একটা মানে গরম তাওয়াতে রেখে দিয়েছে। এবার যাই হোক, তারপরে আমি আবার সেন্সলেস হয়ে যাই। উঠে দেখছি যে আমার মানে জায়গাগুলোতে লিটারালি ওরকম ব্লিস্টার টাইপের হয়ে মানে ফোসকা টাইপের হয়েছে। আর আমার শরীরে না সেই মানে জোশটা নেই, মানে একটা যে একটা পাওয়ার থাকে যে কিছু করার, কিছুই মানে উঠে একটা যাই কোথাও, কিচ্ছু না, আমার মনে হচ্ছে আমি পড়েই থাকি, আমার ওটাই জায়গা। সেই দিনটাও গেল। তার পরের দিন মানে তার পরের দিন রাতের বেলা আর কি আমি বলছি, রাতের বেলা আমি দেখছি নারী মূর্তিটা এসে আমার পাশে শুয়েছে, পিঠ করা, মানে পুরো এরকম একটা ফিগার আমি দেখতে পাচ্ছি যে আমার পাশে এসে শুয়ে আছে, মানে আর চোখে দেখছি, কিন্তু আমি কিছু করতে পারছি না, মানে আমি এতটাই অসহায়। আর আমি কাউকে বলতেও পারছি না কিছু, কারণ সবাই ভাববে আমি ভুল বলছি। আর এইরকম মানে ভাবাটাই স্বাভাবিক, কারণ এরকম আমি আমার রেঞ্জের মধ্যে আমি জানতাম না যে কারোর সাথে হয়েছে। সবাই হেসেই উড়িয়ে দিত, তাই জন্য কাউকেই বলিনি। আর আমার পায়ের যে ব্লিস্টার গুলো ছিল ওগুলোতেও মলম লাগানো হয়েছিল। এবার ওটাই ওটাই বারবার করে সবাই বলছে পোকা চেটে দিয়েছে, পোকা চেটে দিয়েছে। তো এবার আহ, আমার মানে পাশে এসে যেটা বললাম, মানে ওই নারী মূর্তিটা দেখলাম আমি। তো এবার আস্তে 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 না সে আমার দিকে মানে হাত দিচ্ছে, তারপরে আমার সাথে মানে শারীরিক সম্বন্ধ তৈরি করছে।
সব আমি পুরো টোটালি আমি দেখতে পাচ্ছি, কিন্তু কিচ্ছু করতে পারছি না। আর ও যেখানে যেখানে দাদা টাচ করছে না, পুরো মনে হচ্ছে আমার জ্বলে যাবে। ওই জায়গাটা কেটে বাদ দিয়ে দিলাম, আর তার থেকে আমি খুশি হব। এত জ্বালা, এত জ্বালা। আচ্ছা। আর আমি এটা, আমি মানে যখন আমি ঘুম থেকে উঠি, কারণ এটা এখানেই শেষ, ঠিক আছে, মানে এই এই ওই রাতের গল্প এখানেই শেষ। তারপরে যখন আমি উঠি, আমি দেখি যে আমি পুরো ভিজে আছি, কিন্তু আমার গায়ে কিন্তু কোনো ব্লিস্টার নেই এবার, ঠিক আছে, মানে আমার প্যান্ট পুরো Suddenly? ভিজে, পুরো আমার প্যান্ট একদম চ্যাট করছে, ঠিক আছে, বুঝতেই পারছো কেন। আর মানে আমি, আমার মাথা ঘোরাচ্ছে খালি। এবার নেক্সট ডে আবার সেম, আবার আমাকে মানে আমার সাথে লিটারালি আমাকে ভোগ করা হচ্ছে। আর আমার বহুত মানে এত কষ্ট হতো দাদা, কি বলবো তোমাকে। আর আমার মানে প্রাইভেট পার্টস জ্বালা করতো, মনে হতো মানে, মানে মনে হতো এটা কেন হচ্ছে আমার সাথেই, কেন। এবার যাই হোক, তারপরে আবার পরের দিন হলো, তারপরের দিন হলো, একই জিনিস হয়ে যাচ্ছে হয়ে যাচ্ছে হয়ে যাচ্ছে। আমি মানে কাঁদছি, কিন্তু মানে চোখ থেকে জল বেরোচ্ছে, কিন্তু মুখ থেকে আওয়াজ আমি বার করতে পারছি না। ওই ওই সিনারিওটাতে, মানে ওই সিচুয়েশনটাতে একই জিনিস হয়ে যাচ্ছে রোজ। আর তারপরের দিন মানে আরেকটু মানে এভরিডে না, ও নিজের পাওয়ারটা একটু বাড়াচ্ছে এরকম মনে হচ্ছে। তো তার মানে এরকম পরপর বেশ কিছুদিন হলো। তারপরে আর একটা দিন ছিল, মানে 2-3-4 দিন পরে আর একটা দিন রাতে ও মানে এত এক্সট্রিম করছে আমার সাথে, যে আমার মানে, মানে আমি আর মনে হচ্ছিল আমাকে মেরে ফেলা হোক, আমি মানে খুশি থাকবো। আমার আমার থাইয়ে কামড়াচ্ছে, আমার কখনো বুকের কাছে নখ বসাচ্ছে, আমার পেটে এরকম ভাবে ছিঁড়ে দিচ্ছে। আর চুল ধরেছে, চুল আমার ছিঁড়ে দেওয়ার জোগাড়, এত জোরে ধরেছে, মানে এতটা ভিশিয়াস, এতটা মানে কি বলবো, ব্রুটাল, আমি তোমাকে মানে মুখে বলে বোঝাতে পারবো না। আর এভরিডে আমার এনার্জি একটু করে কম হচ্ছে, আর আমি দেখছি যে ওর পাওয়ারটা প্রচন্ড বাড়ছে। তো যাই হোক, এরকম ভাবে যখন চলছে, আমি মানে নিজেকে তো বলে দিয়েছি আমি মানে কিছু করতে পারছি না। আলটিমেটলি দাদা আমি নিজেকে সারেন্ডার করে দিয়েছিলাম ওর কাছে, ওই এন্টিটিটার কাছে, যে ঠিক আছে তুমি যা করার করো। আমি মানে বুঝতে পারছি যে আমি কিছু করতে পারবো না তোমাকে। এবার ও সেটার আরো মজা নিচ্ছে। এবারে আবার দাগ আমার শরীরে, ঠিক আছে, মানে একবার পায়ে পুরো নখের দাগ, একবার বুকে একটা, এটা আমি তোমাকে বলি, ঠিক আছে, বুকে একটা অ্যারোর দাগ, অ্যারো টাইপের আমার একটা বুকে দাগ হয়েছিল। আচ্ছা। ঠিক আছে, এইটা ডাক্তারকেও দেখানো হয়েছিল, ডাক্তার অনেক রকম মেডিসিন দেয়, ঠিক আছে। আর সেই দিনকে আমি যখন ফিরি, সেই দিন রাতে বাবা আবার আমার পাশে শোয়া স্টার্ট করে, কারণ এরকম কেন হচ্ছে, ঠিক আছে। এইদিকে আমার কিছুতেই মন নেই, না পড়াশোনা এমন, না খেলাধুলা এমন। স্কুল স্টার্ট হয়ে গেছে, যাওয়া তো অবভিয়াসলি, আমার পায়ের ওরকম কন্ডিশন দেখে আমাকে ঠিক মানে কিছু বলেনি, কিন্তু ওই যে নোটস কালেক্ট করে পড়াশোনা একদম বাজে, মানে একদম ভালো স্টুডেন্ট থেকে, মোটামুটি একটা ভালো স্টুডেন্ট ছিলাম, সেখান থেকে একদম বাজে স্টুডেন্ট হয়ে গেছিলাম। এবার বাবা এসে শুলো। এবার সেই দিন রাতেও আমি ওই ফিগারটাকে দেখলাম, ঠিক আছে, কিন্তু এবার ফিগারটা দূরে দাঁড়িয়ে। আমি মনে মনে ভাবলাম যে এবার হয়তো আমি মানে আমার বাবার জন্য হয়তো আমি বেঁচে যেতে পারবো। কিন্তু দাদা ওই ফিগারটা আস্তে 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 এগোলো, এগিয়ে আমার বাবার দিকে আঙুল দেখাচ্ছে, মানে অ্যাজ ইফ, মানে যেরকম হয় না যে তুই দোষী বলে যেরকম ভাবে আমরা আঙুল দেখাই লোকেদেরকে, তো ওরকম টাইপের আঙুল দেখালো, ঠিক আছে। পুরো ঘরে ঘোরাঘুরি করছে, একদম মানে পুরো বোঝা যাচ্ছে যে রেগে আছে। ঘরে ঘোরাঘুরি করছে, আবার দরজা হয়ে বেরিয়ে গেল। আমি টোটালি স্লিপ প্যারালাইজড, আমি কিচ্ছু করতে পারছি না, না মানে আমি চুপচাপ দেখছি, দেখাটাই আমার কাজ। এবার তারপরে বেরিয়ে গিয়ে আবার সেই পাখিদের কিচিরমিচির আর খরগোশদের দাপাদাপি শুনছি, ঠিক আছে। এবার পরের দিন যখন সকাল হলো,
বাবা মা সবার মানে চিৎকার চেঁচামেচি শুনে আমার ঘুমটা ভাঙলো। আর আমি শুনলাম যে মানে আমার যে একটা র্যাবিট ছিল, যেটা আমার খুবই কাছের ছিল, সেটা মারা গেছে, একদম কাঠ হয়ে পড়ে আছে। আমি যখন দেখলাম ডেড বডিটা, দেখলাম কাঠ হয়ে পড়ে আছে। তারপরে ওকে মানে বাড়ি করে দেওয়া হলো। আমার কিন্তু কোনো ফিলিং নেই, আমি দুঃখ আনন্দ কিচ্ছু নেই। আমি দুঃখ পাওয়া উচিত এই সিচুয়েশনে, যেটা এখনো বলতে গিয়ে আমার এখনো দুঃখ হচ্ছে, আমার কিচ্ছু তখন হয়নি। ঠিক আছে, এবার তারপরে আবার বাবা এসে যথারীতি আমার পাশে সেই দিনকে শুয়েছিলেন। রাতের বেলা আবার একই দৃশ্য, এরকম ভাবে হনন করে ঘোরাঘুরি, আর আমার বাবার দিকে আঙুল দেখাচ্ছে। আচ্ছা। এবার দাদা মানে আহ, তোমাকে করে বলি, আমার মানে বলতে গিয়ে হয়তো চোখ থেকে জল বেরিয়ে যাবে। আমার বাবা পরের দিন বলে যে আমার বাবার প্রচন্ড শরীর খারাপ করছে। ঠিক আছে, আর মানে খালি বুকে বহুত কষ্ট হচ্ছে, আর মানে বাঁ দিকটা পুরোটাই ব্যথা করছে, প্রচন্ড ব্যথা করছে। ঠিক আছে, খালি বাবা জল খাচ্ছে, এই গ্যাসের ওষুধ খাচ্ছে, বাট স্টিল কোনো ইমপ্রুভমেন্ট নেই। তো ইমিডিয়েটলি আমার দাদা ডক্টরের কাছে নিয়ে যায়, মানে অ্যাপোলোতে নিয়ে যাওয়া হয়েছিল। আহ, তো ডক্টর বলে যে মাইল্ড মানে হার্ট অ্যাটাক হয়েছে। তো আহ, যাই হোক, এবার বাবার চিকিৎসা করা হয়, এনজিওপ্লাস্ট করা হয়। তো 2-3-4 দিন পরে বাড়ি পাঠিয়ে দেওয়া হয়। এবার 2-3-4 দিনে আমার সাথে আবার সেই সেম জিনিস স্টার্ট হয়ে যায়। কিন্তু দাদা এইবারে আমারও প্লেজার হচ্ছিল, মানে আমারও ভালো লাগছিল, আমারও মজা লাগছিল জিনিসগুলোকে। মানে আমার মনে হচ্ছে হ্যাঁ ঠিক আছে, ভালো লাগছে এবার। তোমার ভালো লাগছিল? হ্যাঁ, মানে আমার কিন্তু এইদিকে মানে আমি ও যেখানে যেখানে টাচ করছে আমার কিন্তু একদম যন্ত্রণায় জ্বলে যাচ্ছি, কিন্তু তাও এবারে আমার মজা লাগছে। তো এবার যেহেতু বাবা বললাম 3-4 দিন একদম এরকম ভাবেই কেটেছে, আর আমি আস্তে আস্তে প্রচন্ড রোগা হয়ে যাচ্ছি। মানে আমি তোমাকে বলি, আমার ওয়েট তখন কত ছিল, আমার 6 ফুট মতো হাইট। আমার ওয়েট তখন ছিল হচ্ছে 57-58 এরকম, মানে এতটা খারাপ কন্ডিশন হয়ে গেছিল। মানে এরকম হচ্ছে, ঠিক আছে, বাবা এসে বাবা আমাকে নিয়ে চিন্তিত, ঠিক আছে, নিজের থেকে বেশি। তো এবার বাবা এসে আমার পাশে আবার শুলেন। ঠিক আছে, এবার তো মানে নর্মালি যেরকম আমি চাইছি না বাবা সুখ, নর্মালি আমি চাইছিলাম যে বাবা এসে আমার পাশে সুখ, এবার আমি চাইছি না, আমি চাইছি তাকে আমার সাথে। এবার আমি বাবাকে বলেও বোঝাতে পারছি না। বাবা এসে সেই আমার পাশেই শুলেন। এবার সেই রাতটাও গেল একই ওই হন হন করে হাঁটা, আর রাগ, মানে রাগ এবারে পুরো বোঝা যাচ্ছে যে রাগ। ঠিক আছে, আমি কিছুটা ভয়ে বাবাকে বললাম যে মানে পরের দিন বাবাকে বললাম তুমি আমার পাশে শোবে না, তুমি যদি আমাকে মানে টাচ করো কোথাও, আমার জায়গাগুলোতে আবার সমস্যা হবে, মানে আবার নতুন করে চিকিৎসা করতে হবে, আবার নতুন প্রবলেম দেখা দেবে। তো এইভাবে দোহাই দিয়ে এসব ভুলভাল কথা বুঝিয়ে আমি বাবাকে ভাগিয়ে দিলাম, মানে বললাম যে দাও তুমি চলে যাও, লিটারালি ভাগিয়ে দিলাম। ঠিক আছে, বুঝতে পারছি। এবার আবার নর্মালি এরকম আমার সাথে শুরু হলো। আমার মানে প্রচন্ড মজা হচ্ছে, আমার আর কিচ্ছু চাই না। আমি খালি সকালবেলা উঠতাম, পড়াশোনা গেছে একদম লাটে। ঠিক আছে, সকালবেলা উঠতাম, একটুখানি আহ, কিছু খেলাম দিলাম, কি খেলামও না। ঠিক আছে, একটু বই ওই দেখছি, অন্য জিনিস ভাবছি, আর এইদিকে বই খোলা চোখের সামনে, এই করলাম। আর খালি একটা জিনিসই চাই, যে আমি রেস্ট করব, আমাকে ছেড়ে দাও একা, আমি ঘুমাবো এখন। এইটা হচ্ছে আমার ডেইলি রুটিন হয়ে গেছিল। খরগোশ টরগোশ সবকিছু নিয়ে অন্য ঘরে পাঠিয়ে দিয়েছিলাম, পাখি টাকি সব নিয়ে অন্য ঘরে পাঠিয়ে দিয়েছি, খালি আমি ঘরে একা থাকবো, আর কেউ আমাকে ডিস্টার্ব করবে না। এবার গ্রেডস মানে খুবই খারাপ। ঠিক আছে, যা পরীক্ষা দিয়েছি, কোনো মতে নিয়ে গিয়ে স্কুলে পরীক্ষা দেওয়া হয়েছিল, দেওয়ানো হয়েছিল ইউনিট পরীক্ষা যেগুলো হয়, একদম মানে যাচ্ছে তাই রেজাল্ট। আর ওই ওই ভয়টাতেই হয়তো মানে এরকম 2-3 সপ্তাহ চলতে চলতে 2-3-4 সপ্তাহ 5 সপ্তাহ গেল, এরকম চলছে। ওই ভয়টাতেই হয়তো বাবা এসে আবার আমার পাশে শোয়। এবার আবার সেম রিয়াকশন,
আর আমি একদম এবার আস্তে 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 কঙ্কাল সার হয়ে যাচ্ছি, মানে না আছে গায়ে জোর, না আছে কিছু। বন্ধুরা এসে আমাকে বলছে যে কিরে ভাই কি করছিস, মানে যেরকম ইয়ার্কি মারে, এত রোগা কেন হয়ে যাচ্ছিস, ঠিক আছে। আর বাবা মা এরা ভাবছে যে আমি খাচ্ছি না, এত ওষুধের ডোজ, এই কারণেই হয়তো হচ্ছে। বাবা এসে আবার আমার পাশে শোয়। এবার তারপরে আবার একই দৃশ্য, এরকম হনহন করে হাঁটছে, আর আবার বাবার কাছে এসে আঙুল দেখাচ্ছে, যে মানে দোষী টাইপের, এ দোষী এ দোষী, ওরকম ভাবে। আমি আমি মানে প্রচন্ড ভয় পেয়ে গেছিলাম ওই টাইমটায়, জাস্ট বাবার যাতে কোনো ক্ষতি না হয়। আমি যেই স্টেটেই থাকি, যেই ইমোশনাল যাই ফিল হোক, বাবার যাতে ক্ষতি না হয়, ওটা আমার কাছে ইউনিভার্সাল। তো আমি আবার বাবাকে বললাম যে না না, তোমাকে কিচ্ছু করতে হবে না, তুমি যাও না, আমি পড়ে নেবো, সব করে নেবো, সবকিছু ঠিকঠাক করে নেবো। কিন্তু এইদিকে আমি মানে তার সাথে শারীরিক সম্বন্ধ এভরি নাইট অলমোস্ট হয়ে যাচ্ছে, এভরি নাইট। আর আমাকে এসে ছিঁড়ে ছিঁড়ে খাচ্ছে। আমার এবার আস্তে আস্তে না, ও চারিদিকে দাঁত বসিয়ে মাংস তুলতে স্টার্ট করে দিয়েছিল, যেগুলো মানে প্রাইভেট পার্টসে দাঁত বসাচ্ছে, ঠিক আছে। তারপরে যেটা কুচকি বলে, সেটার সেটার কাছে মানে দাঁত বসিয়ে মাংস তুলে নিচ্ছে, ঠিক আছে। কি বলছো? এরকম, হ্যাঁ এরকম এরকম অবস্থা হয়ে গেছিল। তো এবার আমি একটু শ্রীদীপের দিকটাও বলি। আমার দিকটা তো এতটা হলো, এবার আমি শ্রীদীপের দিকটাও বলি। বলো। এবার ওর ব্যাপারটা হচ্ছে যে যখন রামের বাড়ি থেকে আমরা ফিরে ঠিরে আসি, তখন শ্রীদীপ মানে নর্মালি 3-4 দিন কাটায়। তারপরে ও নিজের পায়ের কাছে না একটা টাচ টাইপের ফিল করে, যেটাতে ওর ঘুম ভেঙে যায়। জেনারেল ব্যাপার, কেউ যদি এরকম এসে মানে কারোর গায়ে টাচ করে, তো অবভিয়াসলি ঘুম তো ভাঙবেই। এবার দাদা ও দেখে, লাইট ফাইট জ্বালিয়ে দেখে যে কিচ্ছুই নেই। তো ওই কারণে ও ভাবে যে আচ্ছা ঠিক আছে, মনের ভুল, ঘুমিয়ে পড়ি, কোনো ব্যাপার না। এরকম ওর সাথে লাগাতার 3-4 দিন হয়। কিন্তু ব্যাপারটা হচ্ছে প্রত্যেকবার ঘুমিয়ে পড়ার বদলে ওর ঘুমটা না আস্তে 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 কমে যাচ্ছে। এবার কমে যাওয়ার জন্য ও ভাবছে যে মনের হয়তো কোনো ভুল, এবার ডক্টর দেখানো উচিত। ঠিক আছে, আরো কিছুদিন যাক, ডক্টর দেখাবো। আরো কিছুদিন চললো, ঘুম কিছুই হয় না। ডক্টর দেখালো। দেখানোর পরে ডক্টর একটু স্লিপিং মেডিসিন দিয়েছে, ও ওটা নিয়ে ঘুমোতে যাবে। আবার একই জিনিস, চাদর ফাদর মুড়ি দিয়ে ঘুমাচ্ছে, তাও একই জিনিস মনে হচ্ছে, পায়ের কাছে কেউ এসে টাচ করছে। কিন্তু স্লিপিং পিল খাওয়ার পরেও ওর ঘুম আসছে না, মানে তুমি বুঝতে পারছো কতটা ইম্প্যাক্টফুল ব্যাপারটা। এবার একদিনও ডিসাইড করলো, এবার নয় ইস্পার নয় উস্পার করেই ছাড়বো, 1 মিনিটও ঘুমাবো না, পুরোটাই জেগে থাকবো। মানে আমার মতনই কিছুটা রিলেট করতে পারবে তুমি। ও ওরকম পুরোটাই জেগে আছে, ঠিক আছে। কিছুটা ওর মানে এবার ঘুম পাবে পাবে করছে, চোখটা লেগে আসছে, তখনই হঠাৎ করে একটা প্যাঁচা ডেকে উঠলো। প্যাঁচা, ওটাতেই ওর তন্দ্রা খুলে যায়। আচ্ছা। এবার তখন প্রচন্ড বৃষ্টি। ও খুলে দেখে যে মানে চোখ খুলে দেখে যে প্রচন্ড বৃষ্টি হচ্ছে, বিদ্যুৎ চমকাচ্ছে, আর হাওয়া, ঝোড়ো হাওয়া টাইপের দিচ্ছে। এবার ওই ওর মধ্যেই ও দেখে যে ওর যে ঘরটা ছিল তার সাথেও একটা অ্যাটাচ ব্যালকনি ছিল, যেটার দরজাও খোলা রাখতো। এবার পর্দা দেওয়া ছিল, পর্দা উড়ছে, ঠিক আছে। তার পিছনে একটা ছোট্ট বাচ্চা মেয়ের সিলুয়েট, এটা আমি ওর কাছ থেকে জেনেছি, মানে আফটার সব হয়ে যাওয়ার পরে, ঠিক আছে। তো একটা এরকম বাচ্চা মেয়ের সিলুয়েট দাঁড়িয়ে আছে, আর বিদ্যুৎ চমকাচ্ছে। যেই লাইটটা এসে ওর বারান্দায় পড়ছে, বিদ্যুৎ যখন চমকাচ্ছে, ওর লাইটটা এসে যখন বারান্দায় পড়ছে, মূর্তিটা নেই। হুম। আবার যেই অন্ধকার হয়ে যাচ্ছে, আবার মূর্তিটাকে দেখতে পাচ্ছে। এবার কি হয়েছে, এবার ও উঠে লাইট জ্বালিয়ে দিয়েছে, আর মানে ও আরো ওই সিনারিওটা নিতে পারেনি। দেখে যে কিচ্ছু নেই, কেউ নেই, নর্মাল। তারপরে ও এক্সপিরিয়েন্স করতে চেয়েছিল যে ব্যাপারটা কি, ওটা কি ও ভুল দেখেছে, নাকি এরকম ওর সাথে হচ্ছে, নাকি ওটা কোনো এন্টিটি, নাকি কোনো চোর, নাকি কি। পরের দিন আবার একই জিনিস, কোনো ঘুম নেই, ঠিক আছে। পরের দিনও এরকম বৃষ্টি হচ্ছে, আমাকে যেটা বলেছিল বৃষ্টি পড়ছে, ঠিক আছে। এবার রাতের তখন মানে 1-2 ঘন্টাও চুপচাপ জেগে আছে, জেগে অপেক্ষা করছে, অপেক্ষা করছে যে মানে
কিছু যদি দেখতে পায় আবার, বা ওই এন্টিটিটার বলো বা যেটা ওর সাথে হচ্ছে সেইটারই আবার। এবার ও অপেক্ষা করতে 1-2 ঘন্টা 3 ঘন্টা কাটলো, তখন হঠাৎ করে ও আবার দেখে যে একটা কালো মূর্তি, সিলুয়েট মূর্তি, বাচ্চা মেয়েরই, আবার ওই ওই এন্টিটিটারই এসে দাঁড়িয়ে আছে ওর আরো কাছে। এবার আবার একই জিনিস, ও ভয় পেয়ে, মানে ভয় পেয়ে ঠিক বলাটা ভুল হবে, ও ভেবেছে কোনো চোর হবে, ফট করে লাইটটা জ্বালিয়েছে, দেখে যে কেউ নেই। পরের দিন রাতে আবার সেম, এবার দেখে আরো কাছে, মানে একদম বিছানার কাছে, আবার লাইট জ্বালায়, আবার সেম। এবার তারপরের দিন রাতে ওর সাথে মানে প্রচন্ড এক্সট্রিম একটা জিনিস হয়েছে, সেটা তোমাকে বলি। সেটা হচ্ছে যে মূর্তিটা একদম ওর পায়ের কাছে এসে দাঁড়ায়, এবার টাচ করে ওর পায়ে। বলছে, আমাকে যেভাবে এক্সপ্লেন করেছে, বলেছিল যে মানে একদম বরফ মনে হচ্ছে ওর পায়ে কেউ এসে চাপিয়ে দিয়েছে। আর যেই টাচটা হলো, ও পুরো একদম আমার মতনই, কোনো মুভমেন্ট করতে পারছে না, না মুখ থেকে আওয়াজ বার করতে পারছে না, তো কিছু। তো এবার মূর্তিটা সেই দিনকেই আস্তে 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 না, পা থেকে, মানে ওর পায়ের পাতা থেকে আস্তে 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 বুকের কাছে এসে হাতটা রাখলো, পুরো শরীরেই আর কি হাত বোলাচ্ছে, আস্তে 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 বুকের কাছে হাতটা রাখলো। এবার ওই মূর্তিটা নিজের মাথাটা মানে মুখটা নিয়ে ওর মুখের কাছে আনে, তো ও দেখে যে একটা বাচ্চা মেয়ে, যার একটা মুখের সাইডই নেই, পুরোটা একটা কঙ্কাল আর একটুখানি আছে। মানে এটা ও আমাকে এক্সপ্লেন করেছে। এবার এটা ও স্বপ্নে দেখেছে আমার মতো, নাকি ও রিয়ালিটিতে দেখেছে, সেটা হয়তো ও ঠিক করে বলতে পারবে না। এবার বুকের কাছে এসছে, এবার তখন ও আমাকে বললো যে ও একটা বহুত প্রচন্ড জ্বালা ফিল করে বুকের কাছটায়। তারপরে ও নিজেকে পরের দিন সকালবেলা দেখতে পায় যে খাটের থেকে পড়ে আছে, ওরও একই কন্ডিশন, মাথা পুরো ফেটে গেছে, পা ফা এমনি ঠিক আছে। এবার ওর ওরকম বুকের কাছে একটা অ্যারো টাইপের চিহ্ন, আর চারিদিকে একদম কাটস। এবার ওকে ওর মানে ওর মা এসে উদ্ধার করে বেসিক্যালি। তো ওর মা ইমিডিয়েটলি বুঝে যায় যে, মানে ওর মা একটু ঠাকুর দেবতা বেশি মানে, তো আগে ওই রিলিজিয়াস অ্যাসপেক্টটাই দেখে, আর একটা ওঝাকে দিয়ে ঝাড়িয়ে নেয়, চিকিৎসা বিকিৎসা করিয়ে নিয়ে। আর মানে নেক্সট ডে থেকে ওকে বলে যে না, হ্যাঁ এবার তুই একা শুবি না, আমাদের সাথেই শুবি। এবার ও সেটাই ফলো করে। আর ওদের যেটা মানে কমন রুম ছিল যেখানে সবাই শুতো, সেখানে মানে ঠাকুর ফাকুরও ছিল, তাই জন্য অত বেশি ইম্প্যাক্ট হয়নি। কিন্তু ওকে না অন্যভাবে ওকে ক্ষতি করার চেষ্টা করা হয়েছিল। তো কিভাবে ক্ষতি করেছে আমি তোমাকে বলি। সেটা হচ্ছে যে মানে নর্মাল সাইকেল চালিয়ে দুধের প্যাকেট নিয়ে ফিরছে, ঠিক আছে, হঠাৎ করে ওর মনে হলো যে কেউ এসে ওকে পুশ করলো রানিং ওই সাইকেলে, ও পড়ে গেল সাইকেল ফাইকেল নিয়ে, দিল হাতটা ভেঙে। তারপরে মানে ও কিরকম একটা হয়ে গেছিল দাদা, মানে বিহেভিয়ারটা চেঞ্জ হয়ে গেছে, খুব রুড টাইপের হয়ে গেছিল, কারোর ব্যাপারে কোনো কেয়ার করছে না। আর হ্যাঁ, তোমাকে আরেকটা জিনিসও বলি, ও ক্লাস 11-এ মানে ও ফেল করে যায়। যে স্টুডেন্ট দাদা মানে ম্যাথে খুব ভালো ছিল, ফিজিক্সে খুব ভালো ছিল, সে ক্লাস 11-এ একদম সব থেকে লোয়েস্ট রেজাল্ট। মানে বুঝতে পারছো যে ওকে ফিজিক্যালি হয়তো হার্ম করতে হচ্ছে না, কিন্তু ওকে এইসব করে হার্ম করে দেওয়া হচ্ছে। বুঝতে পারছি। কারণ মানে রেজাল্টটা ওর হাফ ইয়ারলিতে ভালো হয়েছে, ফাইনালে গিয়ে এরকম ফেল, মানে ও অ্যাভারেজেও পাস করতে পারেনি। এবার যাই হোক, এবার তারপরে ওর কাছ থেকে শুনেছিলাম যে ওদের আর্থিক অবস্থা প্রচন্ড খারাপ হয়ে যায়, প্রচন্ড হঠাৎ করে প্রচন্ড খারাপ হয়ে যায়। আমাদেরও সেমই হয়েছিল, আমি তোমাকে বলছি আস্তে আস্তে সবই তোমার কাছে বলবো। তো আর্থিক অবস্থা খারাপ হয়ে যায়, আর ওর মানে নানা রকম এরকম ডিপ্রেশনের কারণে না টেন্ডেন্সিজ এসে যায়। কখনো ভাবছে যে গলায় দড়ি দেবো, কখনো ভাবছে নার্ভ মানে হাতের শিরা কেটে দেবো, কারণ ও চাপ প্রেশার নিতে পারছে না। একে তো ওরকম ফেলিয়ারের, আর একটা হতে পারে যে এরকম মানিটারি সমস্যা হচ্ছে বলে। ঠিক আছে, এতটা আমি ওর কাছ থেকে জেনেছিলাম। এবার আমি আবার নিজের দিকটা আরেকটু বলি। আমার সাথে তো এরকম রোজই হয়ে যাচ্ছে। আমার সাথে
সেক্সুয়াল ইন্টারকোর্স এভরি নাইট হচ্ছে, আর আমি আস্তে 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 নিজের সব এনার্জি হারিয়ে ফেলছি, কিন্তু আমার এটা ভালো লাগছে। এবার পরে আবার তোমাকে পরীক্ষা নিজের হলো। আদর্শের মধ্যে নিয়ে নিয়েছে। হ্যাঁ, এবার পরে আবার পরীক্ষা হলো, পরীক্ষাতে আমি মানে সবেই আমার দেখছি লাল দাগ, কিন্তু তাতে আমার কিছুই যায় আসে না। আমি নিজে মানে ইমোশনালি স্যাটিসফাইড এরকমই মনে হচ্ছিল। এবার বাবা এসে মানে একদম আমার পাশেই শুয়েছে পরের দিন, মানে যেদিন ওই হাফ ইয়ারলি রেজাল্টটা পেলাম তার পরের দিন থেকে। এবার আবার একই একই দৃশ্য, ওরকম হনন করে হাঁটছে আর বাবার দিকে আঙুল দেখাচ্ছে। একদিন গেল, পরের দিনও তাই, তারপরের দিনও তাই। এবার আমার বাবা মানে প্রচন্ড অসুস্থ হয়ে পড়ে। বাবা টিউশন পড়াতেন, তো টিউশনির অবস্থাও খুব একটা ভালো যাচ্ছিল না। হঠাৎ করে দু তিনটে মানে হঠাৎ করে একটা ব্যাচই পুরো আর কি বলে যে আমরা আর পড়বো না। ঠিক আছে, এবার তারপরে এরকম বাবার প্রচন্ড শরীর খারাপ হয়। আমরা ডাক্তার দেখাই, যেহেতু প্রথম হার্ট অ্যাটাক হয়েছিল, তো হার্টের ডাক্তার দেখাই, হাড়ের ডাক্তার দেখাই, মানে ব্লাড টেস্ট করাচ্ছি, কিচ্ছু ধরা পড়ছে না। এবার তো তারপরে আমরা ডিসাইড করলাম, মানে বাবার যেহেতু অবস্থা খুব খারাপ, পিঠে ব্যথা হচ্ছে, হাঁটতে চলতে কিছুই পারছে না ঠিক করে, আর এইদিকে মানে খালি থেকে থেকে জ্বর আসছে, রাতের বেলা হলেই জ্বর চলে আসছে। ঠিক আছে, এবার আমরা মানে ফাইনালি ডিসাইড করলাম যে মা আর বাবা মিলে ভেলোরে যাবে। আহ, এবার ভেলোরে নিয়ে যাওয়া হলো। নিয়ে গিয়ে ওখানে আমি আরেকটা জিনিসও তোমাকে বলি, তিরুমালা তিরুপতি টেম্পল আছে ওখানে, সব থেকে জাগ্রত। ওখানে গিয়ে আমার মা মানত করে আসে। তারপরে ওখানে যাওয়ার ধরে নাও 1 থেকে 2 দিনের মধ্যে বাবাকে কিছু মেডিসিনস দেওয়া হয়, আর মানে বাবা ঠিকঠাক হয়ে যায়। উইকনেসটা থাকে, কিন্তু ওই যে ঘুরে ঘুরে জ্বর আসা, তারপরে এরকম পিঠে ব্যথা নিয়ে একদম চলতেই পারছে না, রাস্তায় ইনফ্যাক্ট অজ্ঞানও হয়ে পড়েছিলেন একবার। তো এইসব এইসব সব কেটে যায়। আবার বাড়িতে ওনারা ফিরে আসেন, আমার সাথে কিন্তু নর্মালি যেরকম হয় চলছে, আর আমি উপভোগ করছি একদম, আমিও একদম ফুল অন সাপোর্ট। ঠিক আছে, এবার আহ, উনি মানে ফিরে আসার ধরে নাও 2 থেকে 3 দিন পরে আহ, একটা মানে আমার একটা কাকু আসে। ঠিক আছে, আমি তাদেরকে তান্ত্রিক কাকু বলতাম ছোটবেলায়, এখনো তাই বলি। তো তিনি আসেন মানে আচমকা, ওখানে ওটা কোনো প্রি প্ল্যান ছিলই না, মানে আগে থেকে জানি কিছুই ছিল না। ঠিক আছে, হঠাৎ করে ওই রাস্তা দিয়ে মানে ক্রস করছিলেন, তো একবার ভাবলেন যে আমাদের বাড়ি একবার ভিজিট করে বেরিয়ে যাবেন। তো এবার মানে উনি হয়তো ভগবানই ওনাকে পাঠিয়েছেন আমাকে বাঁচানোর জন্য, বা কি আমি জানি না, কিন্তু উনি এসে যখনই ঘরে ঢুকলেন, ঘরে ঢুকতেই ওনার যা বোঝার বোঝা হয়ে গেছিল। ঠিক আছে, আর উনি আমার কাছে এলেন, আমাকে মানে বাকিদেরকে বললেন, মানে বাকি যা বাবা মা আর দাদাকে বললেন যে আমাকে একটুখানি অয়নের সাথে একা ছেড়ে দাও, আমার কিছু কথা আছে। এবার উনি আমাকে ডিরেক্টলি জিজ্ঞেস করলেন যে তোর যে এরকম সমস্যা হয় এটা তুই কাউকে বলিস না কেন। আমি তখন বললাম যে আমার যদি কোনো সমস্যা হয়েও থাকে, আমি যেটা আমি দেখে নেবো, আমি নিজে বুঝে নেবো। তোমার কি দরকার তুমি বলো, জলদি বলো, আমার একটু কাজ আছে, বলো বলো, তাড়াতাড়ি বলো। আমার পাটা এখন আস্তে আস্তে সেরে যাচ্ছে, ঠিক আছে। আহ, তো মানে হাঁটা চলা মোটামুটি করতে পারছি, তো তুমি বলো, আমি এরকম ভাবে বললাম যে তখন তুমি বলো, আমি তারপর আমি যাচ্ছি, আমাকে একটু ওয়াশরুম যেতে হবে। কারণ আমার বিরক্ত লাগছে, আমার লোকের প্রেজেন্সই তখন বিরক্ত লাগছে, আমার ভালো লাগছে না একদম কাউকে। আমি একা থাকবো, একা যা পারবো করবো, গেম খেলবো, যা মানে কম্পিউটারে মুভি দেখবো, যা ইচ্ছা করবো, আমাকে একা ছেড়ে দাও, এরকম একটা টেন্ডেন্সি হয়ে গেছিল। আর যেটা তোমাকে বললাম ঘুমাবো, ওটা তো আছেই। এবার তান্ত্রিক কাকু আমাকে বললেন যে চুপ করে বস, বল কেন বলিসনি কাউকে, মানে আমাকে একটু ধমক দিলেন। আচ্ছা। আর আমাকে বলছেন যে তুই জানিস তোর সাথে কত বড় ক্ষতি করা হয়েছে, আমি তো ফিল করতে পারছি, আমি তো বুঝতে পারছি। আমি বললাম যে আমারই বোঝার কোনো দরকার নেই, তুমি বুঝে কি করবে। ঠিক আছে, তখন উনি বললেন যে ঠিক আছে, তোর সাথে কথা বলে আর কোনো লাভই নেই। উনি বেরিয়ে গেলেন। মাকে বললেন যে 2-3 দিন পরে উনি আবার আসবেন। এবার মানে
আমি জানি না কেন আমার মনে হচ্ছিল যে না, এবার আমাকে অন্তত কিছু করতে হবে, পড়াশোনাও খারাপ করছি, ফুটবল খেলাধুলাও খারাপ করছি, একটু উঠে একটু স্টেডি হতে হবে। এবার আমি মানে শ্রীদীপের সাথে আবার কমিউনিকেট করলাম যে আবার একদিন রামের বাড়ি যাওয়া যাক, ওর কি কন্ডিশন আছে একবার দেখা যাক, ঠিক আছে। এবার মানে আমি লিটারালি নিজেকে জোর করে আমি নিয়ে গেছিলাম। এবার শ্রীদীপও তখন যে ওর সাথে এত কিছু ঘটেছে সেটা আমাকে বলেইনি, মানে একদম নর্মাল ছিল, ঠিক আছে। আমরা নিজেদের যে প্রবলেমটা ছিল সেটা আমরা একে অপরের সাথে যে মানে ডিসকাসই করিনি, একদম বলিনি। তো এবার আমরা গেলাম যেরকম ভাবে নর্মালি আমরা যাই। এবার গিয়ে রামের বাড়িতে মানে রামের মাকে জিজ্ঞেস করলাম যে রাম কোথায়। তো উনি বললেন যে ওকে একটা মসজিদ ওখানে আছে, ঠিক আছে, ওখানে দিয়ে আসা হয়েছে। ওখানে বলেছে যে ওকে রাখবে বেশ কিছুদিন, তারপরে গিয়ে ওকে ওকে সুস্থ হয়তো উনি করে দিতে পারবেন। কারণ বাকি উনিও সব অনেকের কাছেই রিচ আউট করেছিলেন হেল্পের জন্য, তো সবাই বলেছিল যে না আমার হবে না, বা কারোর টাইমিং ম্যাচ করেনি। তো একমাত্র এই এই ইনি যে আছেন, এই পীর বাবাটাই যিনি আছেন, সেই বলেছিলেন যে হ্যাঁ আমি হয়তো পারবো, হয়তো। এবার আমি বললাম যে ঠিক আছে, তাহলে ওনাকে বলো যে একবার আমি আমি আর শ্রীদীপ মিলে রামকে গিয়ে একবার দেখে আসবো। এবার উনি ফোন করলেন, ঠিক আছে, ফোন করে উনি বললেন যে এরকম আমরা আসছি, মানে উনিও তখন আমাদের সাথে মানে রামের মাও আমাদের সাথে ইনক্লুড হয়ে গেলেন। তো এবার আমরা গেলাম ওখানে, গিয়ে আমাদেরকে স্ট্রিক্টলি বলে দেওয়া হলো যে রামের সাথে তুমি একদম সামনাসামনি দেখা করতে পারবে না, একদম মানে দূর থেকে দেখা করতে হবে, একটা জানলা খোলা থাকবে, সেই জানলায় গিয়ে তুমি একদম কথা বলবে, মানে কোনো কথা বলবে না, সরি, খালি দেখবে, ব্যাস, কোনো কথাবার্তা কিচ্ছু যাতে না হয়, তুমি তারপরে চুপচাপ চলে আসবে, বেরিয়ে চলে আসবে, ঠিক আছে তোমরা, এরকম মানে লিটারালি ঝামেলা করে আমরা ওই দেখা করার ওই বন্দোবস্তটা করেছিলাম। এবার রামের মা, আমি আর শ্রীদীপ তিনজন মিলে ওখানে গেলাম, গিয়ে রামকে দেখছি, রাম মানে মোটামুটি ধরে নাও যে আর নেই, ওরকম টাইপের অবস্থা হয়েছে, 90%ই নিয়ে নেওয়া হয়েছে, মানে গন কেস, ঠিক আছে। তো আমরা মানে আমি বললাম যে আমি রামের সাথে কথা বলবো, আমার আমার রামের সাথে কথা না বললে হবে না, আমি বলবো। এবার তখন উনি বলছেন, মানে যে পীর বাবা যিনি ছিলেন, মৌলবী বা যাই বলে, উনি বলছেন যে একদম স্ট্রিক্টলি না, কারোর সাথে ওকে কথা বলতে দিলে আমার যা ক্রিয়া করা হয়েছে সেগুলো কিন্তু সমস্যায় পড়ে যাবে, এরকম ভাবে বলছেন, ঠিক আছে। এবার রামের মা কিছুটা ভয় পেয়েছিলেন। এবার আমি বললাম যে কথা বললে আবার কিসের ক্রিয়ার কি অসুবিধা হবে, তখন মানে আমি বেশ রেবেলিয়াস টাইপের বিহেভ করছিলাম অটোমেটিক্যালি, আমি জানি না কেন। এবার শ্রীদীপও তাই বলছে যে হ্যাঁ কেন কেন দেখতে দেওয়া হবে না। এবার আমরা ঝামেলা করছি, এদিকে আর একটা ছোট রুম ছিল, সেই রুমের মধ্যে রামের মা মানে ওইখানে যে ছিটকিনিটা দেওয়া ছিল ওটা খুলে ঢুকে গিয়ে রামের নাড়ি চেক করে দেখে যে মানে মানে অলমোস্ট অলমোস্ট নেই, মানে একদম ফেন্ট ফেন্ট একদম। আর রামের মা হচ্ছে মানে আগে নার্স ছিলেন, ঠিক আছে, তো এইসব ব্যাপারে মোটামুটি নলেজ আছে। তো ইমিডিয়েটলি রামকে আহ, মানে এটাই এটাই ওখানে উনি বললেন যে রামকে আমি নিয়ে চলে যাব, আমাকে আটকাবেন না, ঠিক আছে। এবার ও বলছে না এরকম ভাবে তো হয় না, আমরা এরকম ভাবে তো কাজ করি না, এই করি না ওই করি না, সে নানা রকমের কথা, কিন্তু বলছে যে আমি মা, আমার ডিসিশনের ওপর কেউ ডিসিশন নিতে পারে না, আমি আমার ছেলেকে নিয়ে যাব, তারপরে আমার ছেলে মানে বাঁচলো মরলো কি করলো সেটা টোটালি আমার ওপর থাকবে। এবার যেমন কথা তেমনি কাজ, ওখানে অ্যাম্বুলেন্স ডেকে লিটারালি নিয়ে যাওয়া হলো ওর বাড়িতে। ওখানে গিয়ে মানে এমনিতেও স্যালাইন ফ্যালাইনের আগে থেকেই ব্যবস্থা করা ছিল তো। আর রামের মা মানে যে ছিলেন উনি নার্স ছিলেন, তো ওটা নিয়েও কোনো অসুবিধা হলো না, ঠিক আছে, ওকে সেট করে ওখানে শুইয়ে দেওয়া হলো। আর এখানে বলে রাখি যে রামের দিদা মানে চলে গেছে অন্য কারোর বাড়িতে, মানে রামের মানে যে মামা আছে তার বাড়িতে, ঠিক আছে। আর এইদিকে রামের বাবাকেও বেশ কিছুদিন মানে আমরা দেখিনি, হয়তো উনি কাজে বাজে ব্যস্ত ছিলেন, ঠিক আছে।
আর মানে কি অবস্থা ছিল সেটা আমি তোমাকে বলছি আস্তে আস্তে, রামের বাবার, ঠিক আছে? তো এবার দাদা, আহ, আমরা যে যার বাড়ি চলে এলাম, ঠিক আছে? এবারে দুদিন পরে তার মানে আমার যে তান্ত্রিক কাকা আছে তিনি এলেন, এসে আমাকে বললেন যে তুই কি জানিস তোর সাথে কি করা হয়েছে? আমি বললাম যে হ্যাঁ হ্যাঁ বলো। এই টাইমটাতে মানে এই এই গ্যাপিংটাতে, এটাও হুম। আমি তোমাকে হালকা করে বলে দিই, আমি খালি স্বপ্ন দেখেছি, আমার সাথে কিন্তু কোনো ফিজিক্যালি কিছু করা হয়নি। কি স্বপ্ন দেখেছো? স্বপ্ন দেখেছি যে আমার কাছে এসে দাঁড়িয়ে আছে, আচ্ছা। ফিগারটা আমার কাছে চুপচাপ দাঁড়িয়ে আছে, কোনো রকম কোনো মুভমেন্ট নেই, কোনো রকম কোনো টাচিং নেই, জাস্ট এসে এসে দাঁড়িয়ে আছে। তারপরে আমাকে আহ, মানে যে তান্ত্রিক কাকা তিনি বললেন যে তোকে মানে তোর তো অবস্থা খারাপ করে দেওয়া হয়েছে। এবার তখন না আমি কিছু শোনার আগেই আমি বললাম যে আমার বন্ধু এরকম 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 ব্যাপার হয়েছে, এ রাম আছে, তার এরকম অবস্থা হয়েছে। এবার বলছে যে তাই, চ চ এখনই চ, এখনই এখনই ব্যবস্থা করছি, এখনই চ, এখনই কিছু একটা করতে হবে তাহলে। এবার তাকেও নিয়ে গেলাম ওখানে রামের বাড়িতে, আর আমি শ্রীদীপকেও ডেকে নিলাম যে তুইও চলে আয়, ঠিক আছে? তো এবার ওখানে গিয়ে উনি দেখেন যে রাম একদম মানে নেই বললে 90%ই নেই, যেটা একটু আগে বললাম ওরকমই অবস্থা। তখন উনি বললেন যে মানে এ তো আর 2-3 দিন, তারপরে আর একে পাওয়া যাবে না, একে নিয়ে নেওয়া হবে। এবার রামের মা প্রচন্ড ভয় পেয়ে গেছে। এবার রামের মা বলছে ক্লিয়ারলি যে আপনি যেটা বলবেন দাদা আমি সেটাই করব, যা বলবেন তাই করতে রাজি আছি, যত টাকা বলবে আমি দিতে রাজি আছি, কিন্তু আমার ছেলেটাকে আমাকে ফিরিয়ে দিন, ব্যাস, আমার আর কিচ্ছু চাই না। আচ্ছা। এবার আমার মানে ওই তান্ত্রিক কাকা বলছে যে টাকার জন্য দেখুন দিদি আমি এরকম তো কাজ করি না, মানে আমার হেল্প করাটা আমার কর্তব্য, আমি করব। হুম। এবার তারপরে উনি বললেন যে একটু বসুন, এদের তিনজনকে নিয়ে আমি একটু আলাদা করে বসি, আমি দেখতে চাই যে ব্যাপারটা কি হয়েছে। এবার তিনি মানে বসলেন, ঠিক আছে? আমাদের হাতে তিন মানে রামের তো বসার মতো ক্ষমতা নেই, ঠিক আছে? রামের হাতে ওখানে শোয়া অবস্থাতেই কি একটা ফুল দিলেন, ওই রুমটার মধ্যেই কাজ হচ্ছে। আর দাদা স্টিল ইঁদুর পচা গন্ধ, কিন্তু এবার একটু কম, গতবারে যা মানে যা এসছিল স্মেল তার থেকে কম। এবার আমাদের মানে তিনজনের হাতে 3টে ফুল দেওয়া হলো। এবার তারপরে না উনি এরকম চোখ বন্ধ করে কি সব বিড়বিড় বিড়বিড় করে মন্ত্র পড়ছিলেন। মন্ত্র পড়ার পরে তিনি নিজেই চমকে গেছেন, তিনি যা দেখেছেন। আচ্ছা। এবার মানে তিনি বলছেন যে এদের তিনজনকে ইমিডিয়েটলি আমাকে কিছু একটা করতে হবে, না হলে এরা তিনজনে একসাথেই চলে যাবে। তখন রামের মাকে বলা মানে রামের মা কিউরিয়াস হয়ে যায় যে হ্যাঁ কি হয়েছে কি হয়েছে, বলুন বলুন বলুন, ঠিক আছে? এবার তখন বলছে যে রামকে আপনি আগেও কারোর কাছে দেখিয়েছিলেন তো? বলছে যে হ্যাঁ দাদা, হ্যাঁ আমি দেখিয়েছিলাম। এবার বলছে যে আপনি যাকে প্রথম দেখিয়েছিলেন তাদের সাথে কোনো ঝামেলা হয়েছিল? বলছে হ্যাঁ হ্যাঁ দাদা হয়েছিল। বলছে ওরা মারণ বান দিয়েছে, যেহেতু ওদের একটা নাম ছিল ওখানে মানে ওই এরিয়ার মধ্যে মোটামুটি ফেমাস ছিল, এবার ওদেরকে ঘাড় ধাক্কা দিয়ে বার করে দেওয়া হয়েছে, এইটার তেজের জন্য এই কাজটা করা হয়েছে। আমি ঠিক তারপরে বুঝলাম না। আরেকবার বলো। আমি ঠিক বুঝলাম না এই ব্যাপারটা। ব্যাপারটা হচ্ছে যে আমি তোমাকে একদম ঘটনার শুরুতে বলেছিলাম না, ওই একজনকে কন্ট্যাক্ট করা হয়েছিল যে নিজে আসেনি, তার আন্ডারে যারা কাজ করে তাদেরকে পাঠিয়েছিল। হুম হুম। তো ওদেরকে ওরকম ওরা ওরকম ভাওতাবাজি করছিল যে আসছিল জল দিচ্ছিল আর ধূপকাঠি দিচ্ছিল আর টাকা নিয়ে পালিয়ে যাচ্ছিল। তো রামের বাবা একবার ওদের ঘাড় ধাক্কা দিয়ে বার করে দেয় সবার সামনে। হুম হুম হুম। ওইটার প্রতিশোধ নিতে ওরা এই কাজটা করেছে। আর এখানে যেহেতু আমি মানে আমি আর শ্রীদীপও ছিলাম যে হ্যাঁ অন্য অন্য লোক দেখে নিন, আমাদের ডেটাও ওর কাছে ছিল, যে ডেট অফ বার্থ টাইম সবকিছু ছিল, আমাদেরকেও কলকাঠি নেড়ে দিয়েছে। আচ্ছা, মানে যার কাছে গেছিলে বাঁচবার জন্য সে সে আমাদেরকে মারণ বান দিয়ে দিয়েছে, করেছে। ঠিক আছে? হুম। মানে কিরকম প্যাথেটিক অবস্থা। এবার
আর একটা জিনিস আমি তোমাকে বলবো, যেটা শুনলে তুমিও শকড হয়ে যাবে। হুম হুম। সেটা হচ্ছে, আমার তান্ত্রিক কাকা বলছেন রামকে মারণবাণ তো দেওয়া হয়েছিল, তার সাথে সাথে যা যা প্রেত পাঠানো হয়েছিল সবই আছে। ও যার কাছে রিসেন্ট ছিল, সে ওই যে প্রেতটা আছে তাকে দিয়ে রামের সাথে পরক্রিয়া করতে অ্যালাউ করতো। আর এই পরক্রিয়া করতে অ্যালাউ করার পরে ওকে দিয়ে নিজের কাজ সিদ্ধি করাতো তার বদলে। আচ্ছা আচ্ছা আচ্ছা। মানে বোঝাতে পারলাম, মানে ওকে দিয়ে তুমি যা পারবে করো, তার বদলে তুমি আমার কাজ করে দেবে, এরকম একটা ছিল। আর বলছে যে আপনি ভালো করেছেন ওকে নিয়ে চলে এসেছেন, নইলে মানে আর হার্ডলি 1 থেকে 2 দিন ছিল, তারপরে ও দেহ ত্যাগ করে দিত, ওর যে সোলটা আছে ওটাই নিয়ে নেওয়া হতো। এবার এবার তো মানে রামের মা একদম কান্নায় ভেঙে পড়ে। ভেঙে পড়ার পরে বলে যে আপনি বলুন প্লিজ, আমাদেরকে এখান থেকে বাঁচান। ঠিক আছে, আর আমারও রিয়াকশন ওরকমই, মানে আমার চোখ থেকে জল বেরিয়ে গেছে, যে যার কাছে হেল্প চাইতে গেলাম, যে করতে পারলো না, সে উল্টে আমাদের এরকম করে দিল। তো উনি উনি বললেন যে ঠিক আছে, আমার 7-8 দিন টাইম লাগবে, আমাকে একটু কিছু কিছু জিনিস প্রিপেয়ার করতে হবে, তারপরে আমি আসবো। এসে আমি যতটা পারবো আমি জিনিসটাকে কাটিয়ে দেওয়ার চেষ্টা করব। হলে সব ঠিক হয়ে যাবে, নইলে সব ভুল হয়ে মানে পুরোটাই শেষ হয়ে যাবে, মানে আমরাই আচ্ছা শেষ হয়ে যাবো আর কি। মানে আমাদেরকে 70-80% নিয়ে নিয়েছে। আমাকে আর শ্রীদীপকে একদম ক্লিয়ার কাট বলছে যে এদেরকে 70-80% চলে গেছে, আর আপনার ছেলে তো দেখতেই পাচ্ছেন কি অবস্থা। একে নয় পুরো বাঁচাতে পারবো, নয় চির শেষ হয়ে যাবে। এবার 7-8 দিন টাইমের মধ্যে এত ডেঞ্জারাস জিনিসপত্র হয়েছে, সেটা আমি তোমাকে বলছি। আমার তো যেরকম নর্মাল স্বপ্ন ওরকম হতো, শ্রীদীপের থেকেও জানলাম শ্রীদীপের কোনো স্বপ্ন টপ্ন কিছুই আসতো না। ওর যা হতো, ওর মানে ওর অন্যরকম ভাবে ক্ষতি হতো, সেগুলো অল্প হয়ে গেছিল। আর রামের কেস হয়েছিল হচ্ছে, ওর বাবার বিজনেসে ভয়ানক ক্ষতি হয়, একটা ফ্যাক্টরি বন্ধ করে দিতে হয়। আর মানে অত্যাধিক কাজের প্রেশার নিয়ে নিয়েছিলেন। মানে ওই তান্ত্রিক কাকা ওর বাড়ি যাওয়ার 3 থেকে 4 দিন পরেই রামের বাবার মানে পুরো প্যারালাইসিস হয়ে যায়, ব্রেন স্ট্রোক হয়ে। একদম হুটোপাটি করে হসপিটালে নিয়ে গিয়ে, মানে সে কি কাণ্ড তোমায় কি বলবো। মানে ট্রিটমেন্ট চালিয়ে, ঠিক আছে, আমি স্পিচলেস যে এরকমও কিছু হতে পারে। এবার যাই হোক, এরকম সিনারিওতে ছিল। এবার রামের বাবা মানে একদম ইন্টেন্স কেয়ারে ছিল। আর এইদিকে আমি আমার তান্ত্রিক কাকাকে এই ব্যাপারটা জানাই। আমি তখন মোটামুটি বলতে পারো যে একটু নর্মালাইজ হয়েছি। এবার তান্ত্রিক কাকা বলে যে ঠিক আছে, আমি কালকে আসছি, আমি তারপর দেখছি কি করা যায়। তারপর দাদা আমি মানে ওনাকে নিয়ে গেলাম রামের বাড়িতে। রামের মানে উনি সব কিছু সরঞ্জাম নিয়ে এসেছিলেন। ঠিক আছে, আমি এক এক করে সব এক্সপ্লেন করছি তোমাকে। উনি মানে বললেন যে রামের বাবা কোথায়? তো মানে মানে এখন এখন কোথায় আছেন উনি? এখন হসপিটালে নাকি ওনাকে বাড়িতে নিয়ে আসা হয়েছে? এবার বলা হয় যে না না, হসপিটালে আছে। তো মানে ঠিক আছে, আমি দেখছি তাও কি করা যায়, কারণ উনি চেয়েছিলেন যে সবাই যাতে একসাথে কিছু ভাবে আসুক। বাট আলটিমেটলি হলো না। এনিওয়ে, তারপরে উনি ওরকম মানে ঠাকুর ঘরটায় নিয়ে যাওয়া হলো ওনাকে। ঠাকুর ঘরটা বিশাল বড়। এবার উনি ওখানে দণ্ডি কেটে দিলেন, মানে একটা হোয়াইট পাউডার দিয়ে না একটা সার্কেল বানিয়ে দিলেন। আর বলে দিলেন যে যারা যারা এখানে আছেন, তারা তারা এই সার্কেলের বাইরে যতক্ষণ না আমি বলছি যাবে না। রামকেও কোনো মতে নিয়ে এসে, মানে পুরো পাজাকোলা করে নিয়ে এসে ওখানে বসানো হলো। এবার এবার শুরু হলো মানে যে আসল ক্রিয়াটা শুরু হলো, মানে হাওয়ান টাইপের শুরু হলো আর কি। ঠিক আছে। এবার এইদিকে মানে রামের পুরো সেন্সলেস, একদম মায়ের কাঁধে একদম মাথা দিয়ে এলিয়ে পড়েছে। আর আমরা ভয় পাচ্ছি, যে মানে আমি আর শ্রীদীপ ভয় পাচ্ছি, একে অপরের মুখ চাওয়াচাওয়ি করছি যে আমাদের সাথে এবার কি হবে, আমরা কি বাঁচবো নাকি আমরা গেলাম। স্বাভাবিক। এবার তারপরে দাদা মানে উনি বললেন যে রামকে ধরো।
ওর মানে তান্ত্রিক কাকা বললেন রামের মাকে যে ওকে ধরো। এবার ধরে বসানো হলো, মানে একদম ধরে রাখা হলো শক্ত করে, ঠিক আছে। তারপরে তান্ত্রিক কাকা জল পোড়া দিল রামের গায়ে। আর রাম ব্যাস কাঁপতে, সেই যে কাঁপতে শুরু করলো, মানে মনে হচ্ছে মির্গি হয়েছে ওরকম টাইপের, একদম থর 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 করে কাঁপছে। আর মানে ধরে রাখা যাবে না ওরকম টাইপের কাঁপুনি। তাই জন্য আমি হাত বাড়িয়ে মানে ইয়ে করতে গেলাম, মানে ওকে ধরতে গেলাম। তখন তান্ত্রিক কাকা বলছে, তোকে কি বলেছি আমি ধরতে? যাকে যেটা বলবো সে সেটা করবে, যতক্ষণ না এটা শেষ হচ্ছে ততক্ষণ কেউ এখান থেকে বেরোবে না, আবার বলে দিলাম এরকম ভাবে চিৎকার করে। এবার তান্ত্রিক কাকা বারবার করে, মানে উনি বারবার করে জল পোড়া দিচ্ছেন, মন্ত্র আওড়াচ্ছেন। এবার একটা টাইম পরে গিয়ে, মানে 3-4 বার এরকম করার পরে রাম মুখ খুলে করে চিৎকার করছে। আর ওর গলা থেকে দুটো টাইপের ভয়েস বেরোচ্ছে, একটা জন্তু টাইপের ভয়েস আর একটা মহিলা টাইপের ভয়েস। করে চিৎকার যেই করেছে, তান্ত্রিক কাকা মানে একটা মালা নিয়ে এসেছিলেন, ঠিক আছে, যেটা হচ্ছে হিবিস্কাসের মালা, জবা ফুলের মালা, ওটা পরিয়ে দেয়, ঠিক আছে। এবার রাম মানে কাঁপুনি তো ছেড়ে দাও, কাঁপুনিটা তো একদম ওর মা ধরে রাখতে পারছিল না, প্লাস ওর শরীরের যে টেম্পারেচার ছিল সেটা এত হাই হয়ে যায় যে রামের মায়ের ছ্যাঁকা লাগছে, বলছে আমার ছ্যাঁকা লাগছে। এবার রাম একদম, এবার আস্তে আস্তে ওর চোখ ফোক উল্টে গিয়ে মুখ থেকে গ্যাজলা বেরিয়ে যাচ্ছে। তাও মানে তান্ত্রিক কাকা এখানেও থামেনি, একদম কন্টিনিউ নিজের মন্ত্র পড়ে যাচ্ছে আর জল পড়ে দিয়ে যাচ্ছে, মন্ত্র পড়ে যাচ্ছে আর জল পড়ে দিয়ে যাচ্ছে। এবার হঠাৎ করে তান্ত্রিক কাকা বলে, তুই একে ছেড়ে যাবি কিনা বল। তখন মানে রামের শরীরে যাই ছিল সেটা বলে যে না, যাবো না, যাবো না, আমি যাবো না, এরকম ভাবে বলছে। হ্যাঁ, ওখানে আমরা বসে, আর মানে আমরা একদম থরথর, আমরা ভয় পেয়ে গেছি। আর ও ওখানে ওরকম কাঁপছে, আর ওর না চারিদিকে যা যা জিনিসপত্র আছে, ঠিক আছে, ওই মানে ওর ঠাকুর ঘরের বাইরে ডাইনিং আছে, ডাইনিং থেকে কাপ পড়ে যাচ্ছে, এই পড়ে যাচ্ছে, ঠিক আছে, আর সবকিছু জিনিসপত্র ওখানে কাঁপছে লিটারালি, মানে একটা ভূমিকম্পে যেরকম ভাবে কাঁপে। এবার এরকম চলছে, হঠাৎ করে মানে রামের মা না উঠে কোথাটা যেতে এরকম মুখটা ঘুরিয়েছে, যে দাঁড়ান, এরকম ভাবে উঠে মুখ ঘুরিয়েছে। তখন তান্ত্রিক কাকা বলছে যে আরে আপনি বসুন এখানে চুপ করে, আপনাকে কেউ ডেকেছে তো? এবার রামের মা বলছে হ্যাঁ, ওই মা ডাকছিল। আচ্ছা। এবার আমি আরেকটা জিনিস তোমাকে আগেই বলেছি দাদা, রামের দিদা অলরেডি কিন্তু মামার বাড়িতে চলে গেছে। এবার তান্ত্রিক কাকা একদম স্ট্রিক্টলি বলছে ওটা আপনার মাই নয়, আপনি বসুন চুপ করে, নইলে ছেড়ে দিন, আমি এখান থেকে উঠে চলে যাই, আপনারা আপনাদেরটা বুঝে নেবেন। এবার উনি আবার বসে পড়লেন রামকে ধরে। এবার তারপরে এরকম চলছে কন্টিনিউ, এরকম জল পোড়া দেওয়া চলছে। আর রাম বলছে যে আমি মানে রামের ভেতরে যা ছিল সেটা বলছে, আমি বলছি যাবো না, আমি, এরকম ভাবে, এরকম ভারী গলায়। আর আরেকটা আওয়াজ আসছিল, সেটা হচ্ছে, ঠিক আছে, মানে একটা কুকুর যেরকম রেগে গেলে করে সেরকম একটা আওয়াজ আসছিল, গ্রাউলিং সাউন্ড, ঠিক আছে। এবার তান্ত্রিক কাকা আরেকটা ফুল এনেছিলেন, ঠিক আছে, হলুদ রঙের জবা ফুল, সেটা ওর মাথায় জোর করে চেপে ধরে, রামের মাথায় তান্ত্রিক কাকা চেপে ধরে। এবার রাম কাঁপতে 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 না ওর মায়ের কোলে মাথা দিয়ে দেয়। এবার তান্ত্রিক কাকা বলে যে দাঁড়ান, এখনো কিন্তু শেষ হয়নি, আপনারা কেউ উঠবেন না, আপনারা এখানেই বসে থাকুন, ঠিক আছে। আবার মানে কিছুক্ষণ পরে না ও এরকম ভাবে শটাং সিধে হয়ে বসে বলে, হ্যাঁ যাবো 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 যাবো, আমি যাবো যাবো যাবো, এরকম করছে। তো এবার তান্ত্রিক কাকা বলে যে যাবি ভালো, চলে যা,
তোকে আমি কিচ্ছু করব না। যে তোরকে পাঠিয়েছে খালি তার অবস্থা খারাপ করে দিস, মানে রিভার্স করে দিল ব্যাপারটা। এবার দাদা বললো ঠিক আছে ঠিক আছে আমি যাচ্ছি। বলছে যে ঘরের যে জানলাটা আছে ওটার একটা কাঁচ ভেঙে দিয়ে যাবি, তাহলে বুঝবো তুই গেছিস। ওই মানে ঠাকুর ঘরের আর কি। মানে কতটা পাওয়ারফুল ভাবো, ঠাকুর ঘরে বসে আছে, ওই দণ্ডির মধ্যে, ওই বাউন্ডারির মধ্যে বসে আছে, তাও যায়নি এতক্ষণ, মানে মিনিমাম ধরে নাও 1 থেকে 2 ঘন্টা এরকম চলেছে। এবার তাই হলো, স্যাট করে একটা আওয়াজ হলো, কাঁচটা ভেঙে গেল, রাম নেতিয়ে গেছে। কিন্তু আমি তোমাকে বলেছিলাম দাদা, ওর শরীরে কিন্তু 2টো এন্টিটি আছে, তান্ত্রিক কাকা বলেছিলেন। একটা বেরিয়ে গেছে, আর একটা আছে। আর একটা হচ্ছে মানে ওটা হচ্ছে একটা জন্তু টাইপের জিনিসের, যেটা আমি আগের বারেও বলেছিলাম, স্কিন ওয়াকারটা, ওটা ওর শরীরের ভেতরে সত্যিই ঢুকেছিল। রাইট। ঠিক আছে, এবার তান্ত্রিক কাকা আবার মানে ওই মালা কিন্তু পড়ে আছে, ঠিক আছে, তান্ত্রিক কাকা আবার শুরু করে, নতুন করে মানে সবকিছু শুরু করে বলাটা বেটার হবে। ঠিক আছে, এবার ওর হাত মানে এবার কি করেছে, তান্ত্রিক কাকা উঠে গিয়ে ওর হাত দুটো ধরে বসেছে, আচ্ছা। আর এইদিকে ওর মাও মানে মাকে বলেছে ধরে রাখতে। এবার মানে সেই কিরকম করছে, সেই মানে রেবিজালা কুকুরগুলো যেরকম হয় না, ওরকম টাইপের রাম শুরু করছে, ঘ্যার ঘ্যার করছে, আর মনে হচ্ছে কামড়াতে যাবে, খালি মুখটা বাড়াচ্ছে। এবার তান্ত্রিক কাকা একদম শক্ত করে ওকে ধরে রেখে দিয়েছে, আর বলছে যে বেরো, এর শরীর থেকে বেরো, এর শরীর থেকে বেরো, এরকম বারবার করে বলছে। আর মানে কিছুক্ষণ বলার পরে আবার মন্ত্র কিছু সেটা বিড় করে মন্ত্র বলছে, আবার বলছে এক কথা, বেরোবি কি, বেরো এর শরীর থেকে। এবার দাদা মানে মিনিমাম 2 থেকে 3 ঘন্টা হবে এরকম কন্টিনিউ চলছে। আমরা ওখানে চুপ করে বসে আছি, আর মানে হাভানের যে আগুনটা আছে ওটাও জ্বলছে, ওটা মানে ওটা একদম দাও দাও করে জ্বলছে। আর তারপরে আলটিমেটলি মানে অনেকক্ষণ লড়াই যুদ্ধ করার পরে ওর শরীর ছেড়ে ওই আত্মাটা বেরিয়ে যায়, মানে ওই স্কিন ওয়াকারের যে সোলটা আছে ওটা বেরিয়ে যায়। আর রাম একদম মানে পুরো, রামের না মুখ চোখ সবই চেঞ্জ হয়ে গেল, চেঞ্জ হয়ে গিয়ে মানে একদম পুরো মনে হচ্ছে ফ্যাকাশে, বহুদিন জল খায়নি, রক্ত নেই শরীরে। ঠিক আছে, কিন্তু ও যে স্বাভাবিক, মানে এবার যে ও আস্তে আস্তে ফিরে আসবে এটা কিন্তু বোঝা যাচ্ছে। এবার ওরটা হয়ে গেল, এবার আমার আর শ্রীদীপের বাকি। মানে সেই দিনকে মিনিমাম ধরে নাও দাদা প্রায় 6-7-8 ঘন্টা আমরা খালি বসেছিলাম এই জিনিসগুলোকে ক্লিয়ার আউট করার জন্য। আচ্ছা। ঠিক আছে, এবার আমাদের জন্য শুরু হলো। আমাকে তো দাদা মানে যেই আমাকে জল পোড়া দিয়েছে আমার আর কিছু মনে নেই তারপরে, আর শ্রীদীপকেও সেম। ঠিক আছে, ও আমাকে যেটা বলেছে, কিন্তু রামের মা আমি মানে ওখানে ছিলেন তো উনি জেগেছিলেন, মানে ও ঠিকঠাক ঠিকঠাক মতো অবস্থায় ছিলেন। এবার উনি বলছেন, মানে ওনার মতো করেই আমি বলছি তোমাকে, উনি বলছেন যে মানে আমার অবস্থা হয়ে গেছিল হচ্ছে মানে আমি পুরো একদম চার পেয়েও একটা জন্তুর মতো বিহেভ করছিলাম। ঠিক আছে, নিজেরই চুল ছিঁড়ছি নিজে ওই টাইমটায় বসে, আর মাথা নাড়াচ্ছি। ঠিক আছে, আর ওখানে না মানে কিছু ফুল মানে প্রসাদ টাইপের ছিল, ওগুলো এরকম ভাবে ছুটতে যাচ্ছি বারবার করে, আর যেই জল পোড়া দিচ্ছে আমি আবার মানে পিছিয়ে যাচ্ছি, আর আমার গায়ে জল পোড়ার যে জলের ফোঁটাগুলো হয় ওগুলো পড়ে ভেপোরাইজ হয়ে যাচ্ছে। এবার আমাকেও সেম জিনিসই করা হলো, মানে আমাকে এটাই বারবার করে জিজ্ঞেস করা হলো যে মানে আমাকে না, আমার ভেতরের যে এন্টিটিটা আছে বা আমার সাথে যে এন্টিটিটা ছিল তখন, সেটাকে জিজ্ঞেস করা হলো তুই একে ছেড়ে যাবি কিনা, যাবি তো ভালো, না হলে দুজনের মধ্যে কাউকেই এখান থেকে যেতে দেবো না, এমন অবস্থা করব কারোর কিছু ঠিক হবে না। তো এবার দাদা মানে আমার সাথেও ওরকম একই জিনিসটা করা হচ্ছে। আর মানে যথারীতি উনি উনি অনেক হাই লেভেলের তান্ত্রিক, তো উনি বার করে দিয়েছিলেন আমার শরীর থেকে, মানে আমার সাথে যে এন্টিটিটা ছিল, আর শ্রীদীপেরটাও ওরকম ভাবে সেম ভাবে বার করে দেওয়া হয়েছিল। কিন্তু একটা শর্ত,
তাদেরকে বেরিয়ে যাওয়ার সময় ছিল, বলা হয়েছিল যে যে তোকে পাঠিয়েছে তারই ক্ষতি করবি, আর কারণ না। হয়ে গেল এটা। আর একটা জিনিস আমি তোমাকে আগেও বলেছিলাম যে আমাদের বুকে একটা অ্যারো সাইন ছিল, অ্যারো টাইপের সাইন ছিল, সেটা আমারও ছিল, শ্রীদীপেরও ছিল। দুটোই আস্তে আস্তে ডিসঅ্যাপিয়ার করে যায়, মানে মিলিয়ে যায়, ঠিক আছে। কিন্তু দাদা ব্যাপারটা হচ্ছে যে সব কিছু তো আর ভালোভাবে শেষ হয় না। হুম 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 তো ওই কারণেই মানে পরে নিউজ আসে যখন আমরা স্টেবল হয়ে যাই, সবকিছু ঠিকঠাক হয়ে যায়, যে রামের বাবা আর নেই, উনি হয়তো হ্যান্ডেল করতে পারেননি স্ট্রেসটা, বা যাই ছিল, উনি মারা যান। কি বলছো ভাই? হ্যাঁ দাদা, সত্যি মানে এটা আমি মানে আমার বলতেও খুব খারাপ লাগছে, বাট এটাই ফ্যাক্ট। উনি মেবি মারা যান। কবরস্থান থেকে তোমার সাথে বেশ কিছু জিনিসপত্র এসছিল, ঠিক আছে, হ্যাঁ। কিন্তু এই যে আরেক তান্ত্রিক ছিলেন তিনি তোমাদের উপর আবার চালান করে দিয়েছিলেন। হুম হুম। তোমার সাথে যে অ্যাক্টিভিটি গুলো হতো সেটা কিসের কারণে বলে তোমার মনে হয়? আমার তো দাদা চালানের মনে জন্য হয়, না কবরস্থানের? আমার মনে হয় দাদা যে আমার সাথে কবরস্থান থেকে আমার সাথে কিছু এন্টিটি এসেছিল, যেগুলোকে আরো পাওয়ারফুল বানিয়ে আমার আগেনস্টেই পাঠিয়ে দেওয়া হয়, আমার এটা মনে হয়। মানে তোমার এগেনস্টে পাঠিয়ে দেওয়া হয় বলতে? মানে ওই এন্টিটিটা যেহেতু আমাদের সব ডেটা নেওয়া হয়েছিল অলরেডি, তো হুম হুম উনি নিশ্চয়ই জানবেন যে আমার সাথে কিরকম কি জিনিস ঘটছে, কারণ উনিও যথেষ্ট নামকরা ছিলেন, মানে যথেষ্ট পাওয়ারফুলই ছিলেন। তো আমার যেটা মনে হয় যে উনি ওই এন্টিটিটাকে ক্যাপচার করে আমার আগেনস্টেই পাঠিয়ে দিয়েছেন, টোটালি আমার আগেনস্টেই করে দিয়েছেন। মানে হয়তো যে আমাকে 10% ক্ষতি করতে পারতো, সে 90% ক্ষতি আমার করে দিয়েছে, আমার এটা মনে হয়। সাংঘাতিক ঘটনা, সাংঘাতিক ঘটনা অয়ন। মানে একটার পর একটা দাদা, একটার পর একটা। রামের সাথেও মানে তুমি দেখলে যে একটা থেকে আরেকটা জায়গায় গেল, সেখানেও গিয়ে ভণ্ডামি টাইপের ব্যাপার, সেটাও তার এগেনস্টে হয়ে গেল। কিন্তু একটাই জিনিস দুঃখ থাকবে দাদা, রামের বাবা মানে আর আমাদের সাথে নেই, বাকি সবই ঠিকঠাক ছিল। Curiophyte presents Ghostly Call Recording, a horror audio documentary by Kaustav Kumar. এবার ভয় পাবে তুমিও। এটাই ছিল আজকের ঘটনা। আজকের এই ঘটনাটা আপনাদের কেমন লাগলো কমেন্ট করে জানান। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করে শেয়ার করে দিন অ্যান্ড সাবস্ক্রাইব টু কিউরিওফাইট। আপনারাও যদি আপনাদের জীবনে ঘটে যাওয়া এরকম কোনো সত্যি ভৌতিক ঘটনা বা কোনো প্যারানর্মাল অ্যাক্টিভিটি বা ব্ল্যাক ম্যাজিক রিলেটেড ঘটনা আমার সাথে শেয়ার করতে চান, অথবা কোনো স্পিরিচুয়াল হেল্প চান, তন্ত্রের রিগার্ডিং বা কোনো অ্যাস্ট্রোলজিক্যাল প্রেডিকশন চান, সেটার জন্য আমাকে যোগাযোগ করুন আমাদের অফিসিয়াল হোয়াটসঅ্যাপ নাম্বারে, যেটি হচ্ছে 6290675195। তাহলে চলুন দেখা হচ্ছে পরবর্তী এপিসোডে, যেটি আসছে বৃহস্পতিবার দিন দুপুর ঠিক 3টের সময়। ততক্ষণ অবধি কিউরিওফাইটের এরকম আরও 2টি এপিসোড দেখতে আপনার মোবাইল স্ক্রিনে আসা ডান দিকের অথবা বাদিকের বক্সে ক্লিক করুন।